তোমরা কি আমার পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা বন্ধের আগে প্যারালাল অপারেশন অফ জেনারেটর শুরু করছিলাম। আমরা বলছিলাম যে দুটো জেনারেটরকে আমরা কেন প্যারালালে লাগাতে চাই এবং প্যারালালে লাগাতে গেলে তাদের শর্ত কি, যে টার্মিনাল ভোল্টেজটা সেম হতে হবে, পোলারিটি সেম হতে হবে, এইগুলা। এরপর থেকে আমরা শুরু করব। তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ডিভিশন অফ লোড শান্ট জেনারেটর। অর্থাৎ দুটো শান্ট জেনারেটরকে আমরা তো বললাম যে আমরা যদি লোড বেশি হয়ে যায়, যে জেনারেটর 1 যেটা, সেটা দেখা গেল লোডটা ক্যারি করতে পারবে না, তার রেটেড যে লোড তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা আরেকটা জেনারেটর ইউজ করতে পারি এবং তাকে প্যারালালে লাগাতে পারি। এখন এই প্যারালালে লাগানো দুটো জেনারেটর, তাদের মধ্যে লোডটা ডিভিশন হবে কেমন করে? অর্থাৎ একটা লোড, কিছু লোড চলছে, সেটা জেনারেটর 1 কতটুকু সাপ্লাই দিবে, জেনারেটর 2 কতটুকু সাপ্লাই দিবে, অথবা একটা মনে করো লোডটা সাপ্লাই দিচ্ছে, কিছুক্ষণ পর লোডটা বেড়ে গেল বা লোডটা কমে গেল, সেক্ষেত্রে কে কতটুকু ছাড় দিবে। যে লোড যদি কমে যায় তাহলে নিশ্চয়ই দুটো জেনারেটরে কিন্তু লোড কমে যাবে, তাকে কম লোড সাপ্লাই দিতে হবে, তা কে কতটুকু সাপ্লাই দিবে, এই কথাগুলো আমরা এখানে আলোচনা করব। তো আমি আলোচনার সুবিধার জন্য কয়েকটা ভাগে ভাগ করছি, কেজে ভাগ করছি। প্রথমে মনে করো দুটো জেনারেটর 1 এবং জেনারেটর 2, দুটা জেনারেটরই সমান লোড সাপ্লাই দিচ্ছে। তার নির্দিষ্ট একটা সেটিং এ আছে, তারা যে জেনারেটর 1 এবং জেনারেটর 2 সমান হতে পারে, আসলে ভিন্ন হতে পারে, যে যা হোক একটা কনস্ট্যান্ট লোডে তারা সাপ্লাই দিচ্ছে। এখন তুমি চাচ্ছ লোড বাড়েনি, টোটাল লোড কনস্ট্যান্ট, এই অবস্থায় তুমি চাচ্ছ যে না, আমি জেনারেটর 1 যে লোডটা সাপ্লাই দিচ্ছে সেটা আরেকটু বাড়াবো। স্বাভাবিকভাবে লোড যেহেতু কনস্ট্যান্ট টোটাল লোড, তো জেনারেটর 1 কে তুমি যদি একটু বাড়াতে চাও, জেনারেটর 2টা একটু কমে যাবে, তখন তাকে কম লোড সাপ্লাই দিতে হবে। এখন এই কাজটা আমি কিভাবে করব? এই যে লোড, অর্থাৎ এটাকে আমি এই জন্য নাম দিয়েছি লোড শিফটিং ওয়েন টোটাল লোড কনস্ট্যান্ট। এটা অর্থাৎ একটা সেটে চলতেছে দুটো জেনারেটর, একটা কনস্ট্যান্ট লোডকে তারা ভাগ করে সাপ্লাই দিচ্ছে। এখন কোন একটা জেনারেটর তুমি লোড শিফট করতে চাও, তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো, আমি যে জেনারেটরের কে চাই যে সে একটু বেশি লোড সাপ্লাই দিক, সেই জেনারেটরের আমরা জানি আমাদের ফিল্ড সার্কিটে একটা ভেরিয়েবল রিওস্ট্যাট থাকে না, রেজিস্ট্যান্স থাকে, ওই রিওস্ট্যাটটাকে আমরা একটু কমায় দিব, অর্থাৎ রেজিস্ট্যান্সটা কমায় দিব। আমি আবার বলছি, আমরা কি করব, ফিল্ড যে রেজিস্ট্যান্সটা একটা ওই রিওস্ট্যাটকে সেটিংসটা চেঞ্জ করে কমায় দিব। তো রিওস্ট্যাটটাকে যদি আমরা কমায় দিই, অর্থাৎ ওই পাথে রেজিস্ট্যান্স কমায় দেওয়ার অর্থ হচ্ছে যে ওই জেনারেটরের ফিল্ড কারেন্টটা বেশি হবে, ওই পাথে ফিল্ড কারেন্টটা বেশি হবে। ফিল্ড কারেন্ট বেশি হলে কি হয়, বেশি ফ্লাক্স তৈরি হয়, বেশি ফ্লাক্স তৈরি হলে কি হবে, ওই জেনারেটরটার টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে। এখন এই টার্মিনাল ভোল্টেজ যদি বেড়ে যায়, ন্যাচারালি একটা টেন্ডেন্সি যে টার্মিনাল ভোল্টেজ যদি কোনোটার বেড়ে যায়, সে একটু অতিরিক্ত লোড নিয়ে নেয়, এটা হচ্ছে জেনারেটরের ন্যাচারাল টেন্ডেন্সি। তো যার কারণে সাপোজ আমি জেনারেটর 1 কে চাচ্ছি যে সে তার টার্মিনাল ভোল্টেজ সে একটু বেশি লোড নিক, তো জেনারেটর 1 এর কি করলাম, আমি রিওস্ট্যাটটাকে একটু কমায়, সেটিংটা এমন করলাম যে টোটাল রেজিস্ট্যান্সটা কমে যায় ওই যে আমাদের ফিল্ড সার্কিটে। সেক্ষেত্রে ফিল্ড সার্কিটের কারেন্টটা বেড়ে যাবে, বেশি ফ্লাক্স তৈরি হবে, জেনারেটরের আর্মেচারটা বেশি ফ্লাক্সকে কাট করাতে ওই জেনারেটর টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে। এখন বেড়ে গেলে কি বললাম, ন্যাচারাল একটা টেন্ডেন্সি হচ্ছে যে একটু বেড়ে গেলে ওই জেনারেটরটা একটু বেশি লোড নিয়ে নেয়, অর্থাৎ তখন জেনারেটর 1টা একটু বেশি লোড নিয়ে নিবে, জেনারেটর 2টা একটু ছেড়ে দিবে। এখন এই যে জেনারেটর 1 যখন বেশি লোড নিবে, তখন কিন্তু তার আবার কি হবে, লোড বেশি হওয়ার সাথে সাথেই কিন্তু তার আইএআর এর ড্রপটা বেড়ে যাবে, তার যে কি বলে আর্মেচার রিঅ্যাকশনটা বেড়ে যাবে। তো এইসবের কারণে কি হবে, তার টার্মিনাল ভোল্টেজটা কিন্তু আবার
একটু কমে যাবে। অর্থাৎ তুমি রিস্টার্ট সেটিংস চেঞ্জ করে টার্মিনাল ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছো, সে বেশি লোড নিচ্ছে, কিন্তু বেশি লোড নিয়ে যখনই নিবে তখন তার টার্মিনাল ভোল্টেজটা কিন্তু ওই যে তিনটে ইফেক্টের কারণে আবার একটু কমে যাবে। ঠিক আছে। আবার এইদিকে জেনারেটর 2 যেটা, সে কিন্তু একটু লোড ছেড়ে দিছে, তার ক্ষেত্রে কি হবে, তার টার্মিনাল ভোল্টেজটা কিন্তু একটু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কেউ যদি একটু লোড কমায় দেয় তাহলে কি তার ওই লোডের কারণে যে আর্মেচার রিয়াকশন বা আইএআর এর ড্রপটা হচ্ছিল সেটা একটু কমে যাবে, তার মানে তার টার্মিনাল ভোল্টেজটা একটু বেড়ে যাবে। আমরা তো জানি যে লোড কমালে টার্মিনাল ভোল্টেজ বাড়ে, তাই না? তো তাইলে আলটিমেটলি কি হচ্ছে, আমরা কি চেয়েছি সেটা কিন্তু ফুলফুলাচ্ছে। আমাদের জেনারেটর 1টা কিন্তু এখন বেশি লোডই নিবে, কিন্তু টার্মিনাল ভোল্টেজ তো আমরা জানি যে টার্মিনাল ভোল্টেজটা অবশ্যই সেম হতে হবে, সেটা আলটিমেটলি সেটেল হয়ে যায়, সেম হয়ে যায়। ঠিক আছে। কিভাবে, আমি আবার রিপিট করতেছি। দেখো আমরা কি করতে চাচ্ছি, জেনারেটর 1-এ আমরা চাচ্ছি একটু বেশি লোড দিতে। এটা করার উপায় কি, জেনারেটর 1-এর ফিল্ড রেজিস্ট্যান্সটা কমায় দেওয়া। ফিল্ড রেজিস্ট্যান্স কমায় দিলে আলটিমেটলি ফিল্ড কারেন্টটা বাড়বে, ফিল্ড ফ্লাক্স বাড়বে, জেনারেটর 1টা বেশি টার্মিনাল ভোল্টেজ তৈরি করবে এবং সে বেশি লোড নিবে। কিন্তু বেশি লোড নিতে গিয়ে কি হবে, আবার তার ওই যে লোডের কারণে যে ইফেক্টগুলো হয়, সেই ইফেক্টগুলোর কারণে টার্মিনাল ভোল্টেজটা যেটা বাড়তেছিল সেটা আবার একটু কমে যাবে, কমে একটা পয়েন্টে সেট হয়ে যাবে। বেশি লোড কিন্তু নিচ্ছে, কিন্তু আবার টার্মিনাল ভোল্টেজটা একটু কমে গেছে, ওদিকে যেটা বাড়তেছিল সেটা কমে একটু সেটেল হয়ে গেছে। আর ওদিকে জেনারেটর 2 যেটা, তারটা একটু বেড়ে গেছে, দুটো মিলে কিন্তু সেম হয়ে যাচ্ছে আবার। অর্থাৎ একেরটা একটু বেড়ে যায়, দুইয়েরটা একটু, সরি, একেরটা যেটা বাড়তেছিল সেটা একটু কমে যায়, সেট হয়ে যাবে, আবার দুইয়েরটা একটু বেড়ে গিয়ে দুটো টার্মিনাল ভোল্টেজ সেম হবে। বাট এট দ্য এন্ড কি হবে, জেনারেটর 1টা বেশি লোড নিবে, জেনারেটর 2টা একটু লোড ছেড়ে দিবে। অর্থাৎ এই যে মেকানিজমটা, এটা ন্যাচারালি হয়, অর্থাৎ এটা কিছুটা সেটেল ডাউন হতে সময় হয়তো সামান্য সময় লাগে, বাট এটা ন্যাচারালি দুইটা জেনারেটরই তাদের টার্মিনাল ভোল্টেজটা আলটিমেটলি সেম করে ফেলে। ঠিক আছে, সেম হয়ে যায়। এরপরে মনে করো আমরা ধরি যে লোড কনস্ট্যান্ট না, লোডের কনস্ট্যান্ট ছিল, বাট তোমার লোডটা কোনো কারণে বেড়ে গেল, যে আমি লোড বাড়ায় দিছি, কিছু লাইট ফ্যান চালাই দিছি, বা লোড কমে গেছে, কিছু অফ করে দিছি, তখন কি হবে, তখন কে কতটুকু ছাড়বে? তো এই যে এটা আমি দুটাকে যে ভাগ করছি, এই আদিত্য কে কত, তোমাদের ওই মাইকগুলো মিউট করে রাখো প্লিজ। কে কতটুকু ছাড় দিবে বা ছাড়বে সেটার জন্য আমি দুটো কেজে ভাগ করছি। একটা হচ্ছে যখন দুটা জেনারেটরের ক্যারেক্টারিস্টিক একই, তাদের যে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক যদি একই হয় তাহলে কেমন বিহেভ করে, আর দুটো যদি ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স হয়, ঠিক আছে, তাহলে কেমন বিহেভ করে। তো আমি প্রথম কেস যেটা, অর্থাৎ এটা হচ্ছে দুটো জেনারেটরের ক্যারেক্টারিস্টিক একই। দেখো একটাই এই যে আমাদের কার, কিন্তু এটা বোথ জেনারেটর 1 এবং জেনারেটর 2 এর জন্য, এই জন্য দুটো আর দেখানো লাগেনি, একটা দিয়ে দুটো বোঝানো গেছে। তো মনে করো একটা জেনারেটর কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, ধরে নি এই পয়েন্টে জেনারেটর দুটো কাজ করতেছে, অর্থাৎ তারা দুইজনই IL1 পরিমাণ লোড কারেন্ট সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টে কাজ করছে এবং সে এই দুটা যেহেতু সেম ক্যারেক্টারিস্টিক্স, তারা সেম লোডই সাপ্লাই দিচ্ছে। তো এখন তোমার লোড বেড়ে গেল, তো লোড বেড়ে গিয়ে কি করবে, লোড বেড়ে যাওয়ার অর্থ কি, দুটোকে আবার কি আমাদের দুটো জেনারেটর কি লোডটা ক্যারি করতে হবে, বিয়ার করতে হবে, বা তাদের সাপ্লাই দিতে হবে। তখন লোড বেড়ে গেল, মনে করো লোডটা বেড়ে IL2 হলো, তখন কি করবে, দেখো এই ক্যারেক্টারিস্টিক থেকে বোঝা যাচ্ছে যে তখন তারা এই পয়েন্টে চলে আসবে দুটো জেনারেটর, এবং তারা এখন প্রত্যেককে IL2 পরিমাণ লোড কারেন্ট সাপ্লাই দিবে, এবং তাদের দুজনেরই টার্মিনাল ভোল্টেজ কমে গিয়ে এই পয়েন্টে চলে আসবে। আবার কোনো কারণে যদি এখান থেকে বেড়ে যায় তাহলে সে এরকম কোনো একটা পয়েন্টে বা কোনো একটা এরকম পয়েন্টে অপারেট করবে, অর্থাৎ সেম কাজ করে, যেহেতু সেম
একই স্টাইলে কাজ করে, অর্থাৎ যদি লোড বেড়ে যায় দুইজন সমান ভাগ করে নিতে পারে, আবার লোড কমে গেলে দুজন সমানভাবে ছেড়ে দেয়। সহজ সিস্টেম। এখন দুটা যদি ভিন্ন জেনারেটর হয়, অর্থাৎ দুটাই শান্ট জেনারেটর বা ধরো ভিন্ন রেটিং এর, সেক্ষেত্রে কেমন হবে? তো যখন ভিন্ন রেটিং হয় তখন আমরা সেই জেনারেটর গুলোকে আমরা যদি একই প্লটে দেখাতে চাই, তখন এখানে আমরা আসলে লোড কারেন্টটা দিই না, এখানে দিই আমরা পার্সেন্টেজ অফ ফুল লোড কারেন্ট। দেখো এখানে কিন্তু লোড কারেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার এরকম, কিন্তু এখানে পার্সেন্টেজে প্রকাশ করছে। কেন প্রকাশ করছে? মনে করো জেনারেটর 1 যেটা, তার রেটিং মনে করো 80 অ্যাম্পিয়ার, সে 80 তার রেটেড কারেন্ট 80 অ্যাম্পিয়ার। জেনারেটর 2 যেটা, তার রেটেড কারেন্ট মনে করো 60 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 60 অ্যাম্পিয়ার। তো যার কারণে আমরা যদি আলাদা আলাদা কার্ভ দেখায় তাহলে সেটা দিয়ে বোঝাতে আমাদের কষ্ট হয়, যার কারণে আমরা এরকম পার্সেন্টেজ দিয়ে দেখাইছি। যেমন এই খেয়াল করো এখানে 100% অফ ফুল লোড, এর অর্থ বোঝাচ্ছে এই পয়েন্টটা, তাই তো? এই পয়েন্টটা বোঝাচ্ছে যে এই পয়েন্টে কাজ করা মানে হচ্ছে দুটো জেনারেটরই তাদের 100% ফুল লোডে কাজ করছে, এর বেশি আমরা দেব না সেখানে। তো এই পয়েন্টে কিন্তু দেখো, এটা যদি জেনারেটর 1 হয়, এই পয়েন্টে কিন্তু জেনারেটর 1 এর কত কারেন্ট মূলত এই পয়েন্টে? এই পয়েন্টে কারেন্ট হচ্ছে 80 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে জেনারেটর 2 যদি হয়, তাহলে এই জেনারেটর 2 এই পয়েন্টটা কত অ্যাম্পিয়ার ইন্ডিকেট করতেছে? 60 অ্যাম্পিয়ার। দেখো সেম পয়েন্টই দেখাচ্ছি আমি, কিন্তু দুটার ক্ষেত্রে কারেন্টটা ভিন্ন, ভিন্ন কারেন্ট। এই পার্সেন্টেজ প্রকাশ করলে একটু সুবিধা হয়, কিন্তু আমরা বুঝাতে পারবো এই পয়েন্টে, এই পয়েন্ট মানে হচ্ছে দুটো লোড জেনারেটরই ফুল লোডে আছে, ঠিক আছে, অ্যামাউন্টটা ভিন্ন কিন্তু ফুল লোডে আছে, এই জন্য আমরা পার্সেন্টেজে প্রকাশ করছি। যাক, এখন আমাদের আসল কথা আসি। মনে করো জেনারেটর দুটো ফুল লোডে অপারেট করতেছে, তোমার এমন লোড দিছো দুটোই ফুল আছে, অর্থাৎ তাদের 100% কারেন্ট সাপ্লাই দিচ্ছে। জেনারেটর 1টায় 80 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছে, জেনারেটর 2টা 60 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছে। এখন তুমি কোনো কারণে কিছু লোড কমায় দিছো, যদি লোড কমায় দাও তাহলে কি হবে? দুটো জেনারেটরে কিছু লোড ছেড়ে দিবে। এখন কিন্তু কিন্তু তাদের টার্মিনাল ভোল্টেজ কি হবে? অবশ্যই সেম হবে। তো মনে কর এই পয়েন্ট থেকে সে এই, অর্থাৎ এই পয়েন্টে তার ভোল্টেজ কত ছিল? ভিটি ফুল লোড, অর্থাৎ ফুল লোডের যে ভোল্টেজটা সে দেওয়ার কথা সেই ভোল্টেজে ছিল। এখন কিছু ছেড়ে দেওয়াতে সে এই পয়েন্টে চলে আসছে, অর্থাৎ ভিটি ওয়ানে, অর্থাৎ তার ভোল্টেজটা কিন্তু বেড়ে যাবে। কারণ কি টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাবে কেন? ওই যে লোড ছেড়ে দিছে, লোড ছেড়ে দিলে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়, কারণ ওই আর্মেচার রিয়াকশন বা আইএআর এর ড্রপ বা এইগুলা, ওই তিনটে ইফেক্ট কমে যায়। এই পয়েন্টটা আসলে খেয়াল করো, এই পয়েন্টটা দুটারই ছেদ বিন্দু ছিল একই, কিন্তু এখানে এসে ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ এই পয়েন্টে যখন কাজ করবে তখন কিন্তু এই জেনারেটরটা এই পয়েন্টে কাজ করবে, আর এই জেনারেটরটা এই পয়েন্টে কাজ করবে, যাতে দুজনের টার্মিনাল ভোল্টেজ একই। টার্মিনাল ভোল্টেজ একই হওয়া ছাড়া উপায় নেই, তাকে প্রপারলি কাজ করতে গেলে একই হতে হবে, সেটেল হতে হবে। এই পয়েন্টে কাজ করার অর্থ কি? জেনারেটর 1 তাহলে কত, কোন রিজনে কাজ করতে হচ্ছে? তার 70% ফুল লোড দিচ্ছে, 75%, আর জেনারেটর 2টা 60% দিচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ ফুল লোডটা এখানে চেঞ্জ হয়ে গেছে। যেটা এই যখন সেম হয় তখন একই রকম কাজ করে, কিন্তু যখন ডিফারেন্ট রেটিং এ হয় তখন একই রকম ভাবে কাজ করেন, একটু ভিন্ন। মানে আলটিমেটলি মূল থিম এক, যে তারা লোড ছেড়ে দিচ্ছে দুজনই, কিন্তু ছেড়ে দিয়ে যেখানে গিয়ে সেটেল হচ্ছে সেই সেটেল পয়েন্টে দেখা যাচ্ছে জেনারেটর 1টা তার 75% অফ ফুল লোড দিচ্ছে, আর জেনারেটর 2টা 60% দিচ্ছে। এমন না যে জেনারেটর 2টা সেও 75% দিচ্ছে, সে দেখা গেল 60%, একটু ভিন্নতা থাকে রেটিং এর কারণে, ঠিক আছে। তো এটাকে আমি বোঝানোর জন্য এই দুটো কার্ভ দেখালাম। তাহলে আমাদের কেস 2তে যে কি দাঁড়াচ্ছে, এটার যদি সামারি করি কি হয়, কোনো যদি একটা দুটো জেনারেটর যখন প্যারালালে অপারেট করে, কোনো কারণে যদি লোড বেড়ে যায় বা কমে যায়, তখন দুটো যদি সেম জেনারেটর হয় তারা সমানভাবে ভাগ করে নেয়, আর দুটো যদি ভিন্ন জেনারেটর হয় তখন একটু ডিফারেন্ট ভাবে নেয়, ঠিক আছে, একটু ডিফারেন্ট ভাবে নেয়।
ওই যে তোমাদের মনে করো আমি 100টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম গ্রুপ করে, তখন তোমরা কি করো, যদি সবাই সমানভাবে কাজ করো তখন কি সবাই সমান ভাগ করে নাও। আর যে যদি কেউ ফাঁকিবাজ থাকো, সে কি করো, যে বেশি কাজ করে, যে যার রেটিং বেশি তাকে বলো যে তুমি দোস্ত করে দাও, আমি শুধু টপ শিটটা বানাই দিব, তাই না? এরকম। আচ্ছা, এটা এখানেও ব্যাপারটা কিছুটা এরকম। আর ফাইনালি যে কেসটা সেটা হচ্ছে স্মল ডিস্টারবেন্স। এটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল যে লোড আমাদের বাড়ে বা কমে, বা আমরা চাইলে লোড শিফট করতে পারি। ডিস্টারবেন্স আমরা কখনো চাই না। এখানে ডিস্টারবেন্স বলতে কি বোঝানো হচ্ছে, দেখা গেল যে আমরা যে জেনারেটর গুলো ভোল্টেজ তৈরি করে, মূলত তো তাকে আমরা মেকানিক্যাল পাওয়ার দিই, তাই না? কোনো একটা এক্সটার্নাল ইঞ্জিন থেকে বা মোটর থেকে আমরা শ্যাফটটা ঘুরাই। এখন এই যে শ্যাফটটা যে ঘুরানো হয়, এটা অনেক সময় ফ্লাকচুয়েট করতে পারে। মনে করো এটা কোনো কার্ভ না, এটার জন্য এমনি মুখে বলতেছি। মনে করো কোনো একটা কারণে জেনারেটর 2 এর যে স্পিডটা একটু বেড়ে গেছে, জেনারেটর 2 এর। তো জেনারেটর 2 এর যদি স্পিড বেড়ে যায় তাহলে কি হবে? এটা যেহেতু আমাদের টার্মিনাল ভোল্টেজ স্পিডের উপর ডিপেন্ডেন্ট আর ফ্লাক্সের উপর, তো ফ্লাক্স কনস্ট্যান্ট আছে, ধরো স্পিডটা বেড়ে গেছে, তাহলে জেনারেটর 2টা কি স্বাভাবিকভাবে কি সে একটু বেশি ভোল্টেজ তৈরি করবে। তো জেনারেটর 2 যদি বেশি ভোল্টেজ তৈরি করে, তা সে কি করবে, একটু বেশি লোড নিয়ে নেবে। এটা নিবে, এটা করার কিছু নেই, নিবে, সে নিক। কিন্তু আমাদের টার্গেট কি, যে টার্মিনাল ভোল্টেজ যেন না বেড়ে যায় বা সেটেল হয়ে যায় আর কি, বেড়ে গেলেও সাথে সাথে যেন সেটেল হয়ে যায়, সেটা হচ্ছে কিনা। তো আমি কি বললাম, জেনারেটর 2 এর স্পিড কোনো কারণে বেড়ে গেল, তার জেনারেটেড ভোল্টেজ বলো টার্মিনাল ভোল্টেজ বলো সেটা বেড়ে যাচ্ছে, সে একটু বেশি লোড নিয়ে নিচ্ছে, এবং তার মানে কি জেনারেটর 1টা একটু লোড ছেড়ে দিচ্ছে। এবার খেয়াল করো, জেনারেটর 2 যখন বেশি লোড নিয়ে নিবে, তখন তার কি, তার ওই তিনটে ইফেক্ট, আইআরএ ড্রপ, আর্মেচার রিয়াকশন, রিডাকশন ইন ফিল্ড কারেন্ট, এই 3 ইফেক্টের কারণে তার টার্মিনাল ভোল্টেজটা কিন্তু যেটা বেড়ে যাচ্ছিল সেটা কিন্তু আবার কমে যাবে, কমতে যাবে, মানে ওই বাধাটাকে, বৃদ্ধিটাকে কিন্তু বাধা দিবে। একইভাবে জেনারেটর 1-এ কি হচ্ছে, তার সে যেতে একটু লোড ছেড়ে দিছে, সরি, একটু লোড ছেড়ে দিছে, জেনারেটর 2টা নিয়ে নিয়েছে যেহেতু, জেনারেটর 1টা একটু লোড ছেড়ে দিছে, যার কারণে তার ওই তিনটে ইফেক্ট একটু কমে যাওয়াতে তার টার্মিনাল ভোল্টেজটা একটু বেড়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যে কোনো একটা স্মল ডিস্টারবেন্সের কারণে যদি ইফেক্ট আসে, তাহলে আমাদের জেনারেটর 2টা কি হচ্ছে, সে একটু বেশি লোড নেবে, এটাকে আমরা ঠেকাতে পারবো না, বাট কি হবে, তার টার্মিনাল ভোল্টেজটা যেটা বেড়ে যাচ্ছিল সেটা কমে যাবে ওই তিনটে ইফেক্টের কারণে, কমতে মানে সেট মানে কমতে, বেশি বাড়তে পারবে না। আবার জেনারেটর 1-এরটা একটু বেড়ে যাবে, দুটো যে সেটেল হয়ে যাবে, ঠিক আছে? যেটা কি 1-এর ক্ষেত্রে আমরা দেখছি লো শিফটিং এর ক্ষেত্রে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমাদের দুটো জেনারেটর টার্মিনাল ভোল্টেজ সেট হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো, আমি একটু ফোন আসছিল আমার। তো এটা তাইলে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন কেস দেখলাম যে দুটো জেনারেটর যখন প্যারালালি অপারেট করে, তখন বিভিন্ন কেজে তাদের অবস্থা, তাদের টার্মিনাল ভোল্টেজটা কি হয়, তাদের লোড শেয়ারিংটা কেমন হয়, এটা আমরা এখানে দেখলাম। এবং আমরা কি দেখতে পাচ্ছি, আসলে যে যে যাই করি না কেন, আলটিমেটলি দুটো জেনারেটরের টার্মিনাল ভোল্টেজটা সেটেল হতেই হবে, এবং হয়ও, হ্যাঁ। আর লোড শেয়ারিংটা আমরা দেখছি যে যদি সেম জেনারেটর হয় তারা সেম ভাবে লোড শেয়ার করে, ভিন্ন রেটিং এর হইলে একটু ভিন্নভাবে শেয়ার করে। তো এখন এই যে লোড শেয়ারিং বলো, যাই বলো, এটা শান্ট জেনারেটরের ক্ষেত্রে খুব ভালো, এটা ন্যাচারাল ইফেক্ট আছে। কিন্তু এই সেম কেস যদি আমরা কম্পাউন্ড জেনারেটর, একটা কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর, বা আমরা এখানে যদি বলি অ্যাকচুয়ালি মেইনলি ওভার কম্পাউন্ড জেনারেটর, এই একটা ওভার কম্পাউন্ড জেনারেটর, দুটো ওভার কম্পাউন্ড জেনারেটরকে আমরা যদি প্যারালালি এভাবে কানেক্ট করি, সেক্ষেত্রে দেখি তো, দাঁড়াও, চ্যাট তোমাদের কোশ্চেন লিখছে লোড শেয়ার কিভাবে করে স্যার।
লোড কমালে কি স্পিড বাড়বে? আচ্ছা, লোড কমালে স্পিডের কোনো সম্পর্ক নেই, কারণ স্পিডটা আমরা এক্সটার্নাল সোর্স থেকে দিই। তো লোড কমালে স্পিড বাড়া কমার বিষয় না। লোড কমালে স্পিড বাড়ে কমে সেটা হচ্ছে মোটরের মেকানিক্যাল লোড কমালে। এখানে ইলেকট্রিক্যাল মানে আমাদের জেনারেটরের স্পিডটা আমরা বাইরে থেকে দিই, ওটা তো আমাদের এখানকার কোনো ইফেক্টের কারণে স্পিডটা কমবে বা বাড়বে না। আর একটা একজন বলছো যে লোড শেয়ার কিভাবে করে, তো এতক্ষণ যাই বললাম ওইভাবে করে। তুমি এই রাকিবুল বলো, রাকিব লোড শেয়ার কিভাবে করে মানে কি? তুমি কোশ্চেনটা একটু ক্লিয়ার করে বলো তো। স্যার লোড শেয়ার কিভাবে করে বলতে স্যার বোঝাতে যাচ্ছে যে মানে জেনারেটর 2টা মানে মনে করেন 5টা লোড আছে, জেনারেটর 2টা যদি টার্মিনাল ভোল্টেজটা বাইরে যায় সেক্ষেত্রে ও 3টা নিয়ে নেবে, সেক্ষেত্রে তিনটা না, এখানে টা টু শব্দ আসবে না, এটা হচ্ছে কারেন্টের ব্যাপার। মনে করে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, কারেন্ট দিয়ে বলো যে কয়টা লোড, সে কি চোখ আছে নাকি যে ফ্যান চলছে না লাইট চলছে দেখবে? সে কারেন্ট অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে জেনারেটর ন্যাচারাল টেন্ডেন্সি, এটা ন্যাচারাল শব্দটা আমি জোর দিচ্ছি যে কোনো কারণ যদি লোড বাড়ে, তুমি দেখা গেলো দুটো লাইট আরো জ্বালা দিছো, ওই কারেন্টটা তো এই জেনারেটর দিবে। তো ন্যাচারালি দুইজন কি করবে, যদি সেম জেনারেটর ওই দুইজন সমান ভাবে দেয়, তাদের ওই কারণ তাদের এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী তারা ওই যে ওই শিফট হয়ে যায়, ওই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এই যে এখানে যদি অন্য জেনারেটর শিফট হয়ে যায় ওই পয়েন্টে সেটেল হয়ে যায়। যদি লোড কমে তাহলে ওই এই বরাবর তারা কাজ করে, সবসময় তারা এই বরাবরই কাজ করে। এখন লোড যদি বাড়ে সে বাড়তি লোডকে সাপ্লাই দিবে এবং এখানে কোন এই রিজিয়নে কোন একটা পয়েন্ট এসে সেট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই স্লাইডে সেটা হচ্ছে যে আমরা যদি এই ওভার কম্পাউন্ড জেনারেটর কথা ভাবি, অর্থাৎ দুটো ওভার কম্পাউন্ড জেনারেটরকে আমরা প্যারালালি কানেক্ট করব, চাইতেই পারি, ঠিক আছে? এই কথা দেখি এখানে কি লিখছি আমি, ইন ডিরেক্ট কন্ট্রাস্ট উইথ শান্ট জেনারেটর দ্য প্যারালাল অপারেশন অফ ওভার কম্পাউন্ড জেনারেটরস প্রেজেন্ট এ ভেরি আনস্টেবল কন্ডিশন। অর্থাৎ দুটো ওভার কম্পাউন্ড বা দুই বা ততোধিক ওভার কম্পাউন্ড জেনারেটরকে যদি আমরা প্যারালালে চালাতে যাই আনস্টেবল কন্ডিশন চলে আসতে পারে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, whereas shunt generators tend to oppose any factor upsetting the division of load। কোনো কারণে লোড ডিভিশনটা যদি আপসেট মানে কি ডিস্টার্বড হয় তখন কিন্তু তারা অপোজ করে। আমরা দেখছি কোনো কারণে যদি টার্মিনাল ভোল্টেজ বাড়তে যায় সেটাকে কমায় দিচ্ছে, এটা ন্যাচারালি। The over compound generators tend to aid the upsetting factor। ওভার কম্পাউন্ড জেনারেটরে কি হচ্ছে, ওই কোনো কারণে যদি টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায় ওইটাকে আরো বাড়ায় দেয়, মানে সে আরো ওই যে মরার উপর খাড়ার ঘা যেটা বলে এরকম করে আর কি। যার কারণে আলটিমেটলি দেখা গেলো কোনো একটা ডিস্টারবেন্স যদি জেনারেটরে চলে আসে সেক্ষেত্রে দেখা গেল আপসেটিং হয়ে এমন হয় যে একটা জেনারেটর ফুল লোড নিচ্ছে আর একটা জেনারেটর টেক্স লোড, অর্থাৎ সে মোটরের মতো কাজ করতেছে, একটা জেনারেটর মোটরে কনভার্ট হয়ে যায়। তো এটা ব্যাখ্যা করার জন্য আমরা একটু এই কার্ভে চলে আসি। তো একই রকম কার্ভ দেখো, যেহেতু ওভার কম্পাউন্ড জেনারেটর আমরা জানি যে ওভার কম্পাউন্ড জেনারেটরের টার্মিনাল ভোল্টেজটা লোড বাড়ানোর সাথে সাথে বাড়ে। কেন বাড়ে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, ওভার কম্পাউন্ড এই যে আমরা এই কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে আমরা একটা সিরিজ ফিল্ড ইউজ করি এবং এই সিরিজ ফিল্ডের মধ্য দিয়ে লোড কারেন্টটা ফ্লো হওয়ার কারণে লোড বাড়ানোর সাথে সাথে ওই সিরিজ ফিল্ডের ফ্লাক্সটা বেড়ে যায় এবং ওই সিরিজ ফিল্ডের ফ্লাক্সটা আমাদের ওই যে আমাদের যে মেইন ফিল্ডের ফ্লাক্স তার সাথে যোগ হয়ে যায় এবং টোটাল ফ্লাক্সটা আমাদের বেড়ে যায়। টোটাল ফ্লাক্স বেড়ে যাওয়ার কারণে জেনারেটরটা বেশি ভোল্টেজ তৈরি করে। যত বেশি লোড বাড়বে তত আমাদের সিরিজ ফিল্ডের ফ্লাক্সটা বাড়বে এবং তত বেশি আমাদের জেনারেটর ভোল্টেজ বাড়বে, আলটিমেটলি টার্মিনাল ভোল্টেজ বাড়বে। এটা আমরা নিশ্চয় আমি এর আগে পড়ছি। তো এখানে দুটো জেনারেটরের ক্যারেক্টারিস্টিক দিয়েছে, অর্থাৎ দুটো ভিন্ন জেনারেটর ধরো, তো একটা ক্যারেক্টারিস্টিক এরকম আর একটা ক্যারেক্টার, এটা কিন্তু ওই যে হিস্টেরিসিস লুপ না, এটা হচ্ছে এই জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স, এটা এই জেনারেটর দুটারই ফুল লোড কারেন্ট, এটা ফুল লোড। এখন ওই যে সেম আমরা ওই যে ডিস্টারবেন্সের কথা বলছিলাম,
তো ডিস্টারবেন্সের কথায় আসি। তো মনে করো ওই যে একই কথাই বলি, জেনারেটর টুটার কোনো কারণে স্পিড বেড়ে গেছে। তো জেনারেটর টুটার স্পিড যদি বেড়ে যায়, অর্থাৎ আমি স্পিড কেন বাড়তে পারে, যেহেতু ওটা এক্সটার্নাল সোর্স দিয়ে হচ্ছে, ওটা দেখা গেল একটু পুরোপুরি স্টেবল না, কোনো কারণে একটু বেড়ে গেল। তো বেড়ে গেলে কি হবে, একটু আগে বলছি যে বেড়ে গেলে কি স্বাভাবিকভাবে কি আমাদের জেনারেটর টুটা তখন কি সে তার টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে, এবং টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাওয়ার কারণে সে বেশি লোড নিয়ে নেবে। সে যে লোড একটু আগে নিচ্ছিল তার চেয়ে বেশি লোড নিবে। তো বেশি লোড নিলে কি হবে, দেখো বেশি লোড নিলে আগে কি হচ্ছিল, তিনটা ইফেক্টের কারণে টার্মিনাল ভোল্টেজটা আবার কমে যাচ্ছিল, চেপে যাচ্ছিল, যেটা বাড়তেছিল কমে যাচ্ছিল। এখানেও ওটা হবে, এখানেও তো এমন না যে আইএআর এর ড্রপ হবে না, আইএআর এর ড্রপ এখানেও হবে, এখানেও আর্মেচার রিয়াকশন আসবে। কিন্তু ঝামেলা বাঁধাচ্ছে কি ওই যে সিরিজ ফিল্ডটা, যেহেতু জেনারেটর টুটা এক্ষেত্রে একটু বেশি লোড নিচ্ছে, তার মানে সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে কিন্তু একটু বেশি কারেন্ট যাচ্ছে। সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাওয়ার ফলে কি হচ্ছে, জেনারেটর টুটা ওই যে তিনটে ইফেক্টের কারণে তো ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই যে সিরিজ ফিল্ডটা এক্সট্রা এইড করতেছে, এই সিরিজ ফিল্ডের কারণে জেনারেটর টুর ভোল্টেজটা আরো বেড়ে যাবে। তাহলে আমি তোমাদের আবার রিপিট করি যদি তোমাদের ক্লিয়ার না হয়। তো শান্ট ফিল্ডের ক্ষেত্রে কি, শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি হচ্ছিল খেয়াল করো, স্পিড একটু বেড়ে যাচ্ছিল, জেনারেটর টুটা টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাচ্ছিল, টার্মিনাল ভোল্টেজ বেড়ে গেলে জেনারেটর টুটা বেশি লোড নিচ্ছিল, কিন্তু আর বাড়তে দিচ্ছিল না, কারণ বেশি লোড যে নিল সে বেশি লোডের কারণে তার টার্মিনাল ভোল্টেজ আবার একটু যে ইনক্রিজিং টেন্ডেন্সি ছিল সেটা কমে যাচ্ছে, এই জন্য সেটেল হয়ে যাচ্ছিল ওরা। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এটা এই কাজটা এখানেও হবে, সবই হবে, কিন্তু এখানে ওই যে সিরিজ ফিল্ড সে কি করবে, সে তো বেশি লোড ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে যেহেতু, সে কি করবে বেশি ফ্লাক্স তৈরি করবে, এবং এই ফ্লাক্সটা যেহেতু আমাদের মেইন ফ্লাক্সের সাথে যোগ হয়, এখানে তো আর টার্মিনাল ভোল্টেজটা সেটেল থাকতেছে না, টার্মিনাল ভোল্টেজটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে বেড়ে গেল টার্মিনাল ভোল্টেজটা, তার মানে কি সে আরো বেশি লোড নিবে, আরো বেশি লোড নিলে কি হবে, আর আমাদের সিরিজ ফিল্ডের মধ্যে তো আরো বেশি কারেন্ট ফ্লো হবে, আরো বেশি লোড সরি আরো বেশি কারেন্ট ফ্লো হলে আরো ফ্লাক্স হবে, আরো ফ্লাক্স হলে টার্মিনাল ভোল্টেজ জেনারেটর টু এর আরো বাড়বে। এই করতে করতে কি হবে, জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ বাড়া মানে সে আরো বেশি লোড নিবে, অর্থাৎ এটা একটা কিউমুলেটিভ প্রসেস হয়ে যাবে। হতে হতে জেনারেটর টুটা কি করতে থাকবে, আস্তে আস্তে এই যে সব লোড নিতে থাকবে। ওইদিকে জেনারেটর টুর ক্ষেত্রে কি হবে, সরি জেনারেটর টুটা আস্তে আস্তে কি করবে, তার টার্মিনাল ভোল্টেজটা যেহেতু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সে সব লোড সে নিতে থাকবে। ওদিকে জেনারেটর ওয়ানটা কি হবে, সে কি হবে, তার যে টার্মিনাল ভোল্টেজটা ছিল, সে যেহেতু প্রথম স্টেজে কি হচ্ছে, সে একটু লোড কমায় দিচ্ছে, যেহেতু জেনারেটর টুটা একটু সিদ্ধান্ত। সরি স্যার, মাইক অন হয়ে গেছিল স্যার। দাঁড়া, তোমাদের সব চ্যাটটা আমি অফ করে দিই, হয়ে গেল। আচ্ছা থাক। তো দেখো জেনারেটর টুর ক্ষেত্রে কি হচ্ছে, সে আস্তে আস্তে লোডটা নিয়ে নিচ্ছে। জেনারেটর ওয়ান এর কথা ভাবো এবার, জেনারেটর ওয়ানে কি হচ্ছে, সে একটা পয়েন্টে ভালোভাবে কাজ করতেছিল, তার ওই যে জেনারেটর টুটা যখনই একটু বেশি লোড নিবে, স্বাভাবিকভাবে জেনারেটর ওয়ানটা কি একটু ছেড়ে দিবে। জেনারেটর ওয়ানটা যদি একটু ছেড়ে দেয় তখন কি হবে, ছেড়ে দেওয়ার কারণে আমরা বলতেছিলাম কি, যে যখন জেনারেটর ওয়ানটা একটু ছেড়ে দেয় তখন তার আইএআর এ ড্রপ এসে নিয়ে ওই তিনটে এফেক্টের কারণে তার টার্মিনাল ভোল্টেজটা একটু বেড়ে যাবে। আবার যেহেতু লোড ছেড়ে দিচ্ছে, তখন তার সিরিজ ফিল্ড কিন্তু আগে যে ফ্লাক্স তৈরি করতেছিল তার চেয়ে ফ্লাক্স এখন আবার কম তৈরি করবে, যার কারণে কি হবে, আসলে তার টার্মিনাল ভোল্টেজটা কমে যাবে, টোটালি জিগি বাড়তে পারতেছে না, যেহেতু ফ্লাক্স কমে যাচ্ছে সিরিজ ফিল্ডের, তো আগে যে টার্মিনাল ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে কমে যাবে। এইবার জেনারেটর টু এর দিকে কি করছে, সে যখন আবার আরো বেশি লোড নিচ্ছে, জেনারেটর ওয়ানটা আরো লোড ছেড়ে দিচ্ছে, তখন ওই সিরিজ ফিল্ডের কারেন্টটা আরো কমে যাচ্ছে, যার কারণে জেনারেটর ওয়ানের টার্মিনাল ভোল্টেজ আরো কমে যাবে। অর্থাৎ
জেনারেটর 2 যখন আস্তে আস্তে তার টার্মিনাল ভোল্টেজটা বাড়তেছে এবং বেশি বেশি লোড নিচ্ছে, জেনারেটর 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, তার টার্মিনাল যে তার সিরিজ ফিল্ডের ফ্লাক্স আস্তে আস্তে কমে যাওয়ার কারণে সে আস্তে আস্তে লোড ছেড়ে দিচ্ছে এবং টার্মিনাল ভোল্টেজ কমতেছে, কমতে কমতে আমার এক সময় হয়ে যাবে কি যে অনেক কমে গেলে তখন আর দেখা গেল লোড, জেনারেটর কাজ কি, সে লোডে সাপ্লাই দিবে, সে লোডে সাপ্লাই না দিয়ে উল্টে কি হচ্ছে, সে দেখা গেল ওই জেনারেটর 1 থেকে লোড নেওয়া শুরু করবে, অর্থাৎ সে মোটরের মতো কাজ করা শুরু করবে। তো এই যে তার মানে আসলে যদি ডিস্টারবেন্স না আসে তাহলে সমস্যা নেই। তার তো এখানে হ্যাং হয়ে গেছে কেন? কিন্তু ডিস্টারবেন্স যদি আসে, সামান্য ডিস্টারবেন্স, যে স্পিডটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার কারণে শান্ট জেনারেটর কিন্তু সে নিজেদেরকে সেট করে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে, এরা নিজেদের সেট করতে পারতেছে না, বরং কিউমুলেটিভলি এই প্রসেসটা হতে গিয়ে আমাদের সিস্টেম যেভাবে কাজ করার কথা সেটা হচ্ছে না। একটা জেনারেটর ফুল লোড নিয়ে আরেকটা জেনারেটর কি হয়ে যাচ্ছে, মোটর হয়ে যাচ্ছে। তোমরা বলতে পারো স্যার যদি ওই জেনারেটরের ক্যাপাসিটি না থাকে ফুল লোড নেওয়ার তাহলে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে ট্রিপ করবে সিস্টেমটা ট্রিপ করবে, কাজই করবে না আর। ঠিক আছে, তো এখন এটা কি এর থেকে কি কোনো মুক্তি নাই যে আমরা কি দুটো ওভার কম্পাউন্ড জেনারেটরকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারবো না? হ্যাঁ, আমরা পারবো। তার জন্য কি করতে হবে? সিম্পল, দেখো, একটা ইকুয়ালাইজার কানেকশনের মাধ্যমে আমরা এই আমাদের এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারি। ঠিক আছে, তো সেটা কি জিনিস দেখো, তোমরা ইকুয়ালাইজার শব্দটা এর আগে পড়ছো উইন্ডিং ডিজাইনে। এই ইকুয়ালাইজার, এখানে এন হবে, আইন না, ও ই উচ্চারণ হচ্ছে না, ইকুয়ালাইজার ইজ নাথিং মোর দ্যান এ very low resistance conductor connecting together the junction point of the series field and the armature of each generator. তোমাদের যদি দেখাই, এই যে দেখো, এই এক কি ব্যাপার, আমার এখানে মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে নাকি, একটু দাঁড়াও তো, তোমার ক্লিয়ার। তোমরা কি আমার মাউস দেখতে পাচ্ছ? আমার এখানে হঠাৎ করে মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, মাউস দেখতে পাইলে হবে। দেখো, এই যে ইকুয়ালাইজার তার, এই যে এই তারটা তোমাদের যদি একটু দেখাই, এইটুকু কি জেনারেটর, আমরা জানি এটুকু জেনারেটর, তাই না? যেহেতু এটা ওভার কম্পাউন্ড জেনারেটর, এই যে এটা হচ্ছে আমাদের ওই যে সিরিজ ফিল্ডের জন্য আমাদের ঝামেলা হচ্ছে, সেই সিরিজ ফিল্ডটা এটা, আর এটা আমাদের শান্ট ফিল্ড সার্কিট, এটা আমাদের আর্মেচার। এটা হচ্ছে জেনারেটর 1 এর। এবার 2 তে আসো, জেনারেটর 2, এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আমাদের সিরিজ ফিল্ড। এবং আমরা জানি যে এখান থেকে এই যে দুটো জেনারেটরকে এখান থেকে যে এটা হচ্ছে আমাদের লোডে সাপ্লাই, যে প্যারালালি কানেক্ট করা আছে। ইনিশিয়ালি যখন বলছি তখন এই তারটা ছিল না, এই যে একটা লো রেজিস্ট্যান্স কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে নাম দিচ্ছে আমরা ইকুয়ালাইজার। এটা কোথায় কানেক্ট থাকে দেখো, এবং আর্মেচার এবং সিরিজ ফিল্ডের যে কানেকশন দুটো জেনারেটর সেখানে থাকে। এখানে এটা দিয়ে কি হয়, যে হাউ ডাজ ইট হেল্প টু মেইনটেইন স্টেবল অপারেশন, এটা কিভাবে আমাদের অপারেশনটাকে স্টেবল করে। আমরা দেখছি যে আনস্টেবল হয়ে যাচ্ছে, সেটা কিভাবে স্টেবল করে খেয়াল করো। এই যে আমরা বলছিলাম যে জেনারেটর 2 যেটা এখানে যেটা আঁকাইছে সেটা জেনারেটর দেখাচ্ছে, জেনারেটর 1টা নিচ্ছে, বেশি লোড নিচ্ছে, এইভাবে আঁকাইছে। আমি তোমাদের জেনারেটর 2 দিয়ে বুঝাইছি। ধরে নাও যে জেনারেটর 1টা স্পিডটা বেড়ে যাওয়ার কারণে কোনো কারণে আস্তে আস্তে সে লোড বেশি নিচ্ছিল এবং জেনারেটর 2টা লোড ছেড়ে দিচ্ছিল। ঠিক আছে, এই অবস্থা ছিল। তো এখন এই ইকুয়ালাইজার থাকলে কি হবে দেখো, যখন কোনো একটা মনে করো ডিস্টারবেন্স, মনে করো জেনারেটর 1 এর স্পিডটা কোনো কারণে একটু বেড়ে গেছে, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে একটু বেশি টার্মিনাল ভোল্টেজ তৈরি করবে এবং সে কি করবে, একটু বেশি লোড নিবে, তাই তো? বেশি লোড নিতে গেলে কি হবে, এই যে আমাদের এখান থেকে এই যে এর মধ্য দিয়ে কি বেশি ফ্লাক্স তৈরি হবে এবং কি হচ্ছিল, এই ফ্লাক্সটা এই ফ্লাক্সের সাথে অ্যাড হয়ে আমাদের টার্মিনাল ভোল্টেজটা বাড়া দিচ্ছিল।
অ্যাট দ্য সেম টাইম তখন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সে যেহেতু একটু লোড ছেড়ে দিছে, এখানে কি হচ্ছে এর ফ্লাক্সটা একটু কমে যাচ্ছে, যার কারণে এর টার্মিনাল ভোল্টেজটা একটু কমে যাচ্ছে। তাহলে এই ডিস্টারবেন্স আসলে কি হচ্ছে দেখো তো, এই পয়েন্টের টার্মিনাল ভোল্টেজটা, এই পয়েন্টের টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, সরি এই পয়েন্টের টার্মিনাল ভোল্টেজটা কমে যাচ্ছে। তার মানে কি এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। এই যে পয়েন্ট যখন স্টেবল অপারেশন চলতেছিল উইদাউট এনি ডিস্টারবেন্স, তখন কিন্তু এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স শূন্য, যার কারণে এই ইকুয়ালাইজার তার বা এই ওয়্যারের মধ্য দিয়ে, কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো কিছুই ফলো হবে না। কিন্তু এখন যেহেতু আনস্টেবল কন্ডিশন চলে আসছে এবং জেনারেটর ওয়ানের টার্মিনাল ভোল্টেজটা একটু বেড়ে গেছে, তাহলে এইটা চেয়ে এই এবং এখানে একটু কমে গেছে, তাহলে এটার মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে এবং হওয়ার কারণে কি হবে, তখন এখান থেকে একটা কারেন্ট ফলো হওয়া শুরু করবে। অর্থাৎ এই জেনারেটরটা যে কারেন্টটা তৈরি করতেছে বা এর আর্মেচারের মধ্যে দিয়ে ফলো হচ্ছে, সেটা পুরোপুরি এখন আর এই ফিল্ডের মধ্য দিয়ে ফলো হবে না, পুরোপুরি ফলো হবে না, কিছুটা কারেন্ট এই ফিল্ডের এই তারের মধ্য দিয়ে এই ফিল্ডের মধ্য দিয়ে ফলো হবে। খেয়াল করো যে এটা বেড়ে যাওয়ার কারণে এরই কিছুটা কারেন্ট এর মধ্য দিয়ে ফলো হয়ে লোডে যাচ্ছে। তার মানে কি দেখো, এই ইকুয়ালাইজার কানেকশনের কারণে কি হচ্ছে, যখনই আমাদের এই টার্মিনালের ভোল্টেজটা বেড়ে যেতে লাগবে, তখনই এই পাথে কারেন্ট ফ্লো হয়ে ওই যে অতিরিক্ত ভোল্টেজের কারণে এখানে একটা এক্সট্রা ফ্লাক্স তৈরি হবে। এই এক্সট্রা ফ্লাক্সের কারণে কি এর যে এর ফ্লাক্সটা কমে যাচ্ছিল কিছুটা, তাই না? কিন্তু এর অতিরিক্ত ফ্লাক্সটার কারণে আমাদের এই টার্মিনাল ভোল্টেজটা আর কমতে দিবে না। একইভাবে এই যে এই পয়েন্ট থেকে কিছুটা কারেন্ট এইদিকে ফলো হওয়ার কারণে এর যে কারেন্টটা পাওয়ার কথা সেই কারেন্টটার চেয়ে একটু কম পাচ্ছে, তাহলে সে অতিরিক্ত ফ্লাক্স তৈরি করতে পারবে না। সে ওই যে যদি কোনো কারণে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়, সে লোড বেশি নিতে গেলে সে ওই বেশি লোড নিতে যাবে, ঠিক আছে, কিন্তু নিতে গেলে কি হচ্ছে, এর টার্মিনাল ভোল্টেজ সরি এর ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে, এর ফ্লাক্সটা বেড়ে যাওয়ার কারণে এর টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাচ্ছে, বাট এই যে বাড়তি টার্মিনাল ভোল্টেজের কারণে এই পাথে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এরও ফ্লাক্স বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই জেনারেটর টুটা যেটা, সে কিন্তু টার্মিনাল ভোল্টেজ তার টার্মিনাল ভোল্টেজ কমবে না, তার টার্মিনাল ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে এবং এই যে জেনারেটর ওয়ানটাকেও বাড়তে দিবে না, কারণ এই কিছু কারেন্ট সে বাইপাস করে দিচ্ছে এই দিক থেকে। তো এই সামান্য দেখো একটা লো, এটা অবশ্যই লো রেজিস্ট্যান্স একটা পাথ হতে হবে, কারণ এই এখানে যদি অনেক ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল এখানে সাফিসিয়েন্ট ফ্লাক্স তৈরি হচ্ছে না, এই কারণে এটা লো রেজিস্ট্যান্স পাথ হতে হয়। তো আমাদের তাহলে এখানে তাহলে আমাদের এই ইকুয়ালাইজারের থিমটা কি হলো আরেকটু আমি সংক্ষেপে বলি, যে আমাদের যে সমস্যা হচ্ছিল যে কোনো একটা কারণে যদি জেনারেটর ওয়ান বা জেনারেটর টু এর যদি স্পিড বেড়ে যায়, তাহলে তাকে আমরা স্মল ডিস্টারবেন্স বলতেছি। তো তার ফলে ও যার বেড়ে যাবে সে কি হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে সে তার টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাচ্ছিল এবং সে সব লোড নিয়ে নিচ্ছিল এবং তার অপোজিট জেনারেটরটা সব লোড ছাড়তে ছাড়তে সে নিজেই একটা লোড হয়ে যাচ্ছিল, অর্থাৎ মোটর হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ইকুয়ালাইজার কানেকশন হওয়াতে কি হচ্ছে, কোনো কারণে যদি এর টার্মিনাল ভোল্টেজ বাড়তে যায়, বাড়তি কারেন্টের জন্য, বাড়তি ভোল্টেজের জন্য এ একটা বাড়তি ফ্লাক্স পাবে। এক কথায় যদি বলি, কোনো কারণে যদি এ বেড়ে যেতে চায় এর টার্মিনাল ভোল্টেজ, তার জন্য এই ফিল্ডটা অপোজিট জেনারেটরের সিরিজ ফিল্ডে একটা ফ্লাক্স পাবে। সো এ যদি বেড়ে যেতে চায় এও বেড়ে যেতে যাবে, আলটিমেটলি দুটো একই পয়েন্টে যায় সেটেল হবে। উল্টো কথা যদি বলি, যদি এ কোনো কারণে বেড়ে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু এর মধ্য দিয়ে একটা এক্সট্রা ফ্লাক্স তৈরি হবে, কারণ তখন কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হবে। তখন একইভাবে কি হচ্ছে, তাহলে আমাদের ওই যে এরও টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে, দুটোই বেড়ে যাচ্ছে, তার মানে কি তারা বেড়ে গিয়ে একটা পয়েন্টে সেটেল হয়ে যাবে। তো সিম্পল এই যে দেখো, মাত্র সিম্পল একটা কন্ডাক্টরের কানেকশনের মধ্য দিয়ে কিন্তু আমরা এর একটা বড় একটা সমস্যা, আনস্টেবল কন্ডিশনটা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি আমাদের যদি স্যার আমাদের ভোল্টেজ দুটো যদি সেম থাকে এখানে, তাহলে তো আমাদের ইকুয়ালাইজার মনে করা লাগবে। হ্যাঁ, যদি দুটোর ভোল্টেজ সেম থাকে দেখো, তাহলে এই যে পয়েন্টটা
আর এই পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্স শূন্য, তো এটা ইকুয়ালাইজার কারেন্ট ফ্লো হবে না, কোনো ডিস্টারবেন্স তৈরি হবে না। আর তোমার কথা ঠিক আছে, কোনো দরকার নেই, কিন্তু তুমি তো একেবারে 100% শিওরিটি দিতে পারো না যে তোমার জেনারেটর দুটো যে, বিশেষ করে ঝামেলা হচ্ছে যে আমি যেটা বললাম স্পিড, ওটা তোমরা তো ল্যাবে কিছুটা কাজ করার সুযোগ পেয়েছো, তোমরা স্পিড সবারই টুকটাক মাপা লাগছে তাই না, যারা মোটর নিয়ে কাজ করছো, জেনারেটর নিয়ে কাজ করছো যারা, তারা মাপছো কিনা খেয়াল নেই, ও তারা হয়তো করছো। তোমরা তোমরা ট্যাকোমিটার দিয়ে স্পিড মাপছো, তোমরাই বলো স্পিড কি সবসময় কনস্ট্যান্ট পেয়েছো? না একটু ভেরি করতেই পারে, ঠিক আছে। তোমাদের আশা করি তোমাদের মনে আছে যে তোমরা স্পিডটা কখনোই স্থির করে ধরলেও দেখতে সামান্য একটু উঠানামা করতো, ঠিক না? তো যার কারণে আমাদের স্পিড 100% তুমি কনস্ট্যান্ট, একটা মেকানিক্যাল তো বিষয়টা 100% যে তুমি একদম কনস্ট্যান্ট রাখতে পারবে সেটা তুমি গ্যারান্টি দিতে পারবে। সো আমাদের জন্য ভালো হচ্ছে একটা লো রেজিস্ট্যান্ট, ভেরি লো রেজিস্ট্যান্ট একটা কন্ডাক্টর দিয়ে এভাবে সেট করে দেওয়া, এটা শুধুমাত্র এটা সেফটি স্যার, এটা হ্যাঁ অবশ্যই মানে হ্যাঁ, শান্ট জেনারেটরের দরকার নেই, ওরা নিজেরা ঠিক করে নেয় আর কি, অসুবিধা হয় না ন্যাচারালি, ঠিক আছে। কিন্তু আমার এখানে তো এই পর্যন্ত আছে তোমাদের প্যারালাল অপারেশনের পড়াশোনা। এরপরে হচ্ছে আমি এখানে হ্যাং হয়ে গেল কেন, আমি মোটরে যাব। তো আজকে প্যারালাল অপারেশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, 1 মিনিট 2 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, তোমাদের আজকে কিন্তু একটা স্পট টেস্ট হবে, তোমাদের নিশ্চয় মনে আছে তাই না? হ্যালো, শেয়ার আসো? জি স্যার। আচ্ছা, আজকে স্পট টেস্ট হবে তাই তো, আমি পড়াইনি আর একটু। তো ক্লাস শেষ হবে কয়টায়? 10, 10:30। আচ্ছা ঠিক আছে, এনাফ টাইম আছে। কিন্তু আমার এখানে এটা হ্যাং হয়ে গেল কেন, আমার এটা কাজ করতেছে না, জুমের এইগুলা কাজ করতেছে না, দেখি তো। আবার এটা তো আবার কি একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা থাক। আচ্ছা, তো আমরা এখন কি পড়বো? মোটর। আমাদের কিন্তু জেনারেটর নিয়ে পড়াশোনা শেষ প্রায় বলতে গেলে, শুধু ইফিসিয়েন্সি যখন পড়বো তখন একটু আসবে। তো তখন আসলে ইফিসিয়েন্সি ক্যালকুলেশন জেনারেটর এবং মোটরের জন্য একই রকম, এজন্য ওই সবগুলো মিলে আমরা পড়বো, তো ওটা পরে। তো আমাদের জেনারেটর মোটামুটি শেষ, আমরা আজকে থেকে এখন থেকে আর কি মোটর পড়বো। তো মোটরের প্রথমে স্বাভাবিকভাবে আমাদের বেসিক জিনিসগুলো পড়তে হবে, অনেক কিছু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো বেশি, তারপরে আমরা বেসিক গুলো তার একটু রিভাইজ করি। তো আমাদের মোটরের ক্ষেত্রে যেটা হয়, মোটরে কি হয় তোমরা নিশ্চয় জানো যে আমরা হচ্ছে মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটি দিই, আমরা স্পিড পাই অর্থাৎ রোটেশন পাই, তাই না? আমরা অর্থাৎ কোনো একটা মোটরকে আমরা একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে সেটা ঘুরতে থাকে, তার সাথে যদি কোনো মেকানিক্যাল লোড লাগাই দাও সেটা কাজ করবে, সেটা ঘুরবে। তো এটা হচ্ছে মোটরের, অর্থাৎ এর ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল, আউটপুট হচ্ছে মেকানিক্যাল। তো এই যে ইলেকট্রিসিটি দিয়ে তুমি কিভাবে এই রোটেশনটা পাও, সেটার জন্য এই যে আমি একটা যে আমাদের প্রিন্সিপালটা কি এটার জন্য লিখি, ফোর্স অন এ কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টর কেন ঘোরে বা কি জন্য ঘোরে, বা কন্ডাক্টর ফোর্স কেন তৈরি হয়। এটা দেখো, ইফ এ কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, একটা কন্ডাক্টরকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি এবং তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাই, কন্ডাক্টরটা মুভ করতে চায় বা মুভ করা শুরু করে। খেয়াল করো, এখানে একটা আমাদের দেখো একইভাবে জেনারেটরের মতোই দেখো, এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে,
অর্থাৎ ফিল্ড কিন্তু এখানে লাগবে, ফিল্ড যেমন লাগতো আমাদের জেনারেটরে এখানেও লাগবে। এবং ফিল্ডের যে ডিরেকশন দেখো, এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এর মাঝে তুমি একটা কন্ডাক্টর দিয়ে রাখছো, এই যে হচ্ছে আমাদের কন্ডাক্টর। হ্যাঁ, এবং কন্ডাক্টর তোমরা জানো ইফেক্টিভ অংশ কতটুকু, যে অংশটুকু ফিল্ডের মধ্যে থাকে সেটুকু কিন্তু ইফেক্টিভ। আমরা এর আগে জেনারেটর যখন পড়ছো নিশ্চয় জানো যে আমরা বলি ইফেক্টিভ লেন্থ কতটুকু, কন্ডাক্টর যে অংশটুকু ফিল্ডের মধ্যে থাকে সেই অংশটুকুকে বলে আমরা ইফেক্টিভ লেন্থ। তো যাক, এই কন্ডাক্টরটা এই ফিল্ডের মধ্যে আছে, তো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি এখন কারেন্ট ফ্লো করাও তাহলে কি হবে, এটা ঘুরতে যাবে, এটা ফোর্স ফিল করবে, এটা একটা ফোর্স ফিল করবে। এটা হচ্ছে আমাদের একদম মোটরের বেসিক প্রিন্সিপাল, যে একটা কন্ডাক্টরকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি এবং তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করায়, সে একটা ফোর্স ফিল করে। জেনারেটরে কি করছে, আমরা একটা কন্ডাক্টরকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি এবং তাকে ফোর্স দিই, তাহলে সে তার মধ্যে ভোল্টেজ ইনডিউস হয় বা তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। তাহলে এটা জাস্ট উল্টা, অর্থাৎ এখানে কারেন্ট দিয়ে আমরা ফোর্স পাচ্ছি, জেনারেটর পেয়েছি আমরা ফোর্স দিয়ে কারেন্ট পেয়েছি, এটুকুই পার্থক্য। যার কারণে তোমরা দেখছো আমরা ডিসি জেনারেটরকে ডিসি মোটর হিসেবে ব্যবহার করতে পারি, খুব বেশি মডারেশন করা লাগে না। তো এই যে ফোর্স যেটা তৈরি হয় এটা কার উপর ডিপেন্ড করে, এই যে কন্ডাক্টরটা বললাম তো একটা ফোর্স ফিল করবে, এটা কার উপর ডিপেন্ড করে, তিনটা ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর? প্রথম হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, এই যে এখানে ফ্লাক্স আলটিমেটলি ফ্লাক্স ডেনসিটি মানে কি, যে পার ইউনিট এরিয়ায় কতটুকু ফ্লাক্স আছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে। তারপরে কিসের উপর ডিপেন্ড করে, লেন্থ অফ দ্য কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ কন্ডাক্টরের যে অংশটুকু ম্যাগনেটিক ফিল্ডে আছে আমরা অন্য সেন্সে বলতে পারি ইফেক্টিভ লেন্থ অফ দ্য কন্ডাক্টর। আর কার উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর। ওই যে এটা কিন্তু ওই জেনারেটরের সাথে মিল আছে, ওখানে পড়ছিলাম বিএলভি, কারণ ওখানে ভি ছিল, ভেলোসিটি ছিল, হ্যাঁ, আর এখানে বিএলআই, এখানে হচ্ছে কারেন্ট আছে, আমরা ভেলোসিটি বা রোটেশন পাবো, মানে ফোর্স মানে আলটিমেটলি ওটাকে আমরা রোটেশনে কনভার্ট করব। তাহলে এখানেও আমাদের তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে ফোর্সটা তৈরি হয়, সেটা হচ্ছে কার উপর, ফ্লাক্স ডেনসিটির উপর, লেন্থের উপর এবং কারেন্টের উপর। এবং এটাকে যদি আমরা জানি এগুলো হচ্ছে এসআই ইউনিট, এটাকে যদি আমরা ইংলিশ ইউনিটে লিখি তখন এই ফর্মুলাটা এরকম হয়ে যাবে, অর্থাৎ F = 0.885 ইন্টু BLI ইন্টু 10⁻⁻7 পাউন্ড। এটা হচ্ছে পাউন্ডের একক, এটাকে পাউন্ডের সিম্বল এটা বল। তো এই যে বিএলআই আর এই বিএলআই এর পার্থক্য কি, এককের পার্থক্য, তোমাদের হয়তো খেয়াল আছে। যেমন এখানে বলছে ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ ওয়েবার পার মিটার স্কয়ার, এখানে বলা হচ্ছে ফ্লাক্স লাইন্স পার ইঞ্চ স্কয়ার, ইঞ্চিতে, সবকিছু ইঞ্চিতে। এখানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর দেওয়া আছে মিটারে, এখানে হবে ইঞ্চিতে। কারেন্টটা সেম থাকবে, কারেন্টের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ইঞ্চিতে থাকে এখানে। আর হচ্ছে ওয়েবার না বলে আমরা ফ্লাক্স লাইন্স, এর কারণে এই ফ্যাক্টরটা চলে আসে, ঠিক আছে। তো মোটামুটি সহজ একটা বিষয়, এরপরে যাই দেখি। আচ্ছা, এখন এই যে বুঝলাম যে একটা কন্ডাক্টরকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডে রাখি এবং তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করায়, সে একটা ফোর্স ফিল করে। তো এই ফোর্সটা কোন দিকে ফিল করে, সে ডান দিকে, বাঁ দিকে, উপরের দিকে না নিচের দিকে? তো এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের তোমরা জানো জেনারেটরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, রাইট হ্যান্ড রুল। এখানে কি করতে হবে, লেফট হ্যান্ড রুল। এগুলো আমার মনে হয় ইন্টারমিডিয়েটের ফিজিক্সও তোমরা টুকটাক পড়ছো। তো লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে। তোমরা দেখতে, আমার হাত দেখতে পাচ্ছ তোমরা? একজন একটু রেসপন্ড করো তো। জি স্যার, আমার এই বাদ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাই। জি স্যার। আচ্ছা, এই যে লেফট হ্যান্ড রুল ইউজ করে কিন্তু আমরা ডিরেকশন অফ ফোর্স বের করতে পারবো। খেয়াল করো আমার এখানে যে ফিল্ড দেখো, নর্থ পোল সাউথ পোল কি জায়গা আছে, এটা এই কন্ডাক্টরের যে ক্রস সেকশনটা দেখাইছে, মানে এটা দেখো, এটা কন্ডাক্টর ধরো, এটা কন্ডাক্টর, এবং ক্রস দিয়ে কি বোঝাচ্ছে, কারেন্টের ডিরেকশন। তোমরা জানো ক্রস বা ডট দিয়ে আমরা কারেন্টের ডিরেকশন বোঝাই। ক্রস দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাওয়ে ফ্রম দা অবজারভার, অর্থাৎ আমার থেকে দূরে চলে যাচ্ছে, এইদিকে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফোর্সটা দেখো দেখাচ্ছে, ফোর্সটা কি হবে,
ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। অর্থাৎ ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। কারেন্টের ডিরেকশন কোন দিকে? এই যে আমার থেকে অ্যাওয়ে, অর্থাৎ আমার থেকে দূরে সরে যাচ্ছে, ফোর্সের ডিরেকশন কি হবে? নিচে। আমি তোমাদের হাত দিয়ে দেখাতে চাই, ক্লাসে হলে ভালো হতো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা নিয়ম হচ্ছে কি, এই যে ইন্ডেক্স ফিঙ্গার যেটা, এটা হচ্ছে অলওয়েজ আগেও জেনারেটর ক্ষেত্র, ইন্ডেক্স জেনারেটর ক্ষেত্র হোক, মোটরের ক্ষেত্রে হোক, এই তিনটা জিনিস কিন্তু একই ইন্ডিকেট করে। এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডিকেট করে ডিরেকশন অফ ফ্লাক্স, সেটা জেনারেটর বলো মোটর বলো। এই যে মিডল ফিঙ্গার, এটা এটা ইন্ডিকেট করে ডিরেকশন অফ কারেন্ট সব ক্ষেত্রে। এবং থাম হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। ওখানে আমরা ভেলোসিটি কথাটা বেশি বলতাম, এখানে ফোর্স কথাটা বলতেছি। তার মানে তিনটে যে আঙ্গুল, এটা কিন্তু আগেও যা ইন্ডিকেট করতো এখনো তা ইন্ডিকেট করে। এবার খেয়াল করো, এখানে যে কন্ডিশনে আছে সেটা যদি বোঝাতে হয় আমাকে এভাবে ধরতে হবে। দেখো এইটা আমার এই আঙ্গুলটা, এটা হচ্ছে দেখো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এদিকে ছিল নর্থ পোল, এদিকে সাউথ পোল, অর্থাৎ এই আঙ্গুলটা হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। অর্থাৎ এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা আমার ফ্লাক্স ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে যে অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, আমার থেকে সরে যাচ্ছে, আমার থেকে দূরে যাচ্ছে, এই জন্য আঙ্গুলটা এইভাবে দিছি। হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। তাইলে আমার বৃদ্ধাঙ্গুলটা কোথায় থেকে যায়? থাম দেখো ডাউনওয়ার্ড। খেয়াল করো যে এটা আমি এইভাবে ধরছি একদম ফ্লাক্সের ডিরেকশনে, এটা এইভাবে ধরছি, তাহলে আমার এটা এই বরাবর, অর্থাৎ ফোর্সটা হবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। তোমরা আশা করি তোমরা এখনই যদি একটু প্র্যাকটিস করো ভালো হয়, বা পরে প্র্যাকটিস করতে পারবা। তোমাদের কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করে দিছি, তোমরা খেয়াল করছো কিনা তোমাদের ফোল্ডারে? তোমরা কি দেখছো কেউ? আমি আগের ক্লাসগুলো আপলোড করে দিয়েছি তোমাদের ওই ফোল্ডারে। জি স্যার পাইছি। আচ্ছা আচ্ছা, তো তার আমি এগুলো প্র্যাকটিসের বিষয়, তোমরা একটু প্র্যাকটিস করবা, একটু জাস্ট 1 মিনিটের ব্যাপার, যে কিভাবে হচ্ছে এখানে ডাউনওয়ার্ড। এবার তোমরাই বলো, যদি এখানে ডট হতো, এখানে ক্রস না, রাইট হ্যান্ড রুলটাও কি সেম? রাইট হ্যান্ড রুলে শুধুমাত্র রাইট হ্যান্ডটা ইউজ করতে হবে, বাকি সব সেম। রাইট হ্যান্ড রুলে তিনটে আঙ্গুল একই ইন্ডিকেট করে, কিন্তু যেহেতু রাইট হ্যান্ড রুল ডিরেকশনটা একটু ভিন্ন হয়ে যায়, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড একটু ভিন্ন হয়ে যায়, ঠিক আছে? এই জন্য সবকিছু সেম রাখা হয়েছে। জেনারেটরের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করব, মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল ইউজ করব, ঠিক আছে? তো দেখো খেয়াল করো, যদি আবার আমি বোঝাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে ডিরেকশন অফ ফ্লাক্স, এই যে নর্থ পোল থেকে আমার এদিকে নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট। ওই ক্রস মানে হচ্ছে আমার থেকে দূরে সরে যাচ্ছে, এই যে দূরে সরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড, অর্থাৎ ফোর্সের ডিরেকশন হবে ডাউনওয়ার্ড। এবং তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ফোর্সের ডিরেকশন ডাউনওয়ার্ড। এখন ওটা যদি ডট হতো তাহলে এভাবে ধরতাম, ওটা যদি ডট হতো, কারণ এই যে ফ্লাক্সের ডিরেকশন আগের মতোই নর্থ থেকে সাউথ। এবার ডট মানে কি আমার দিকে আসতেছে, এই জন্য এই যে এই আঙ্গুলটা আমার দিকে, তখন এই ফোর্সের ডিরেকশন কি হতো? উপরের দিকে হচ্ছে, আপওয়ার্ড ডিরেকশন হতো, ঠিক আছে? অর্থাৎ হয় আপওয়ার্ড হবে নয় ডাউনওয়ার্ড হবে। আপওয়ার্ড কখন হবে? যদি এই অ্যারেঞ্জমেন্ট হয়, আপওয়ার্ড কখন হবে? যখন ডট অর্থাৎ কারেন্টটা তোমার দিকে আসতেছে। আর ডাউনওয়ার্ড কখন হবে? কারেন্টটা তোমার থেকে দূরে যাচ্ছে, এইভাবে। আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই পাবা, এটা কঠিন কিছু না। এইবার আসি টর্কে। টর্ক কি জিনিস? টেন্ডেন্সি টু রোটেট, তাই না? ওই যে একটা ফোর্স ফিল করতেছে, তার মানে কি ওই ফোর্সের কারণে সে তার একটা টেন্ডেন্সি থাকবে, সে একটু ঘুরতে চাবে। এই টেন্ডেন্সিটাকে আমরা টর্ক বলি। আর টর্কের সংজ্ঞা নিশ্চয়ই আমরা ফিজিক্সে পড়ছি। তো টর্ক হচ্ছে কি? দ্য টেন্ডেন্সি, যে ঘূর্ণন প্রবণতা, এটাকে আমরা বলি টর্ক। এবং টর্ককে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, অর্থাৎ যে ফোর্সের কারণে সে ঘুরতে চায় সেই ফোর্সটা। আর ডিস্টেন্স কি? সে যে পয়েন্টকে সেন্টারে রেখে, অর্থাৎ যা রেখে ঘুরতে যায়। একটু আমি ফিগার থেকে বোঝাই তোমাদের। এটা হচ্ছে আমাদের সেই নর্থ পোল, এই সেই সাউথ পোল। এবং তোমরা জানো এই কন্ডাক্টরটা একটু আগে দেখালাম, তো এখানে খোলা, কন্ডাক্টর কি খোলা থাকে? কন্ডাক্টরটা নিশ্চয়ই একটা আর্মেচারের উপর সুন্দর করে ছলটে ছলটে বসানো থাকে, তাই না? আমরা জানি। এই যে মনে করো এখন ওই সেইটা আরেকটু সুন্দর করে দেখানো হয়েছে, এটা হচ্ছে আর্মেচারের উপর এই যে এই স্লটে বসানো আছে, এই কন্ডাক্টর কথা। এবং এখানে যেহেতু ক্রস, তার মানে এখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স সে ফিল করতেছে। এখন এই যে টর্ক যেটা, সে এটা এর উপর যে টর্কটা কাজ করবে সেটা কি হবে?
এই যে ফোর্সটা যেটা ফিল করতেছে সেটা সেই ফোর্সটা, এবং এই ফোর্স কত ফিল করবে তারও কিন্তু আমরা ফর্মুলা জানি। ওই যে বিএলআই, ওই বিএলআই পরিমাণ ফোর্সে ফিল করতেছে, এবং ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই যে যাকে সেন্টার করে সে ঘুরতেছে, এই সেন্টার অফ রোটেশন, অর্থাৎ এই পয়েন্টটা, অর্থাৎ আর্মেচারের যে কোরের যে মিডল যে পয়েন্টটা, তার থেকে তার যে ডিরেকশন অফ ফোর্স, এই ডিরেকশন অফ ফোর্স কি এই, অর্থাৎ এটা, এই যে মিডল পয়েন্ট এবং এটা, অর্থাৎ আমরা বলতে পারি কি পরিধি বরাবর যে ডিস্টেন্সটা, তাই না, বা আমরা ব্যাসার্ধ যেটা বলতে পারি এক্সটেনশন, এই ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে আর। দেখো, ডিস্টেন্স মেজার্ড পারপেন্ডিকুলারলি ফ্রম দ্য ডিরেকশন অফ ফোর্স, এই যে ডিরেকশন অফ ফোর্স এই দিকে, তার এখানে একটা পারপেন্ডিকুলার দাগ টানলাম, সেন্টার অফ রোটেশন এর থেকে যে ডিস্টেন্সটা পাই, বা সহজ কথা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি, এই যে এখানে যদি এটাকে বৃত্ত ধরি, এটা হচ্ছে ব্যাসার্ধ যেটা। তাহলে আমরা এখন পর্যন্ত কি পেলাম, একটা কন্ডাক্টরকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি এবং তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করায়, তাহলে তাতে একটা ফোর্স, সে একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সের ফর্মুলা পেলাম, সেই ফোর্সের ডিরেকশন পেলাম, এবং সেই ফোর্সের কারণে যে সে টর্কটা পায় সেটাও পেলাম। সেই টর্কের ফর্মুলা T=F গুণ R। এই ফর্মুলাগুলো আমাদের পরিচিত আশা করি। ফাইনালি যেটা দেখো, ওটাতে একটা কন্ডাক্টরের কথা বলছি, আমরা এখন একটা কয়েলের কথা বলি, অর্থাৎ মনে করি একটা কয়েল, তাতে দুটো কন্ডাক্টর কানেক্টেড। এটা এই ফিগারটা দেখো, প্রথমে এই যে আমাদের নর্থ পোল, এই সাউথ পোল, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ আমাদের আর্মেচার যেটা, তার উপর মনে করি যা বোঝানোর জন্য একটা কয়েল আমি দিয়ে রাখছি। এই এফ এর ডিরেকশন বাদ দাও, এটা হচ্ছে কয়েল আমাদের, এটা অর্থাৎ একটা কয়েল মানে কি, সেখানে দুটা কন্ডাক্টর আছে। যদি একটা টার্ন বলি, একটা ওয়ান টার্নের কয়েল মানে কি, সেখানে দুটা কন্ডাক্টর সিরিজে কানেক্টর, সেই কন্ডাক্টর দুটা কি, এই একটা এই একটা, এটা হচ্ছে তাদের এন্ড কানেকশন। তোমরা উইন্ডিং ডিজাইনে পড়ছো, ভালো কথা। এখন হচ্ছে মজার ব্যাপার আছে, খেয়াল করে এই কন্ডাক্টর কথা ভাবো, এই কন্ডাক্টরটা কোন দিকে ফোর্স ফিল করবে, খেয়াল করো। এই কন্ডাক্টরটা কারেন্টের ডিরেকশন কি দিয়েছো তুমি, যে এই দিক থেকে যাচ্ছে, তার মানে কি অ্যাওয়ে ফ্রম দা অবজারভার, আমার থেকে দূরে যাচ্ছে, তার মানে অবশ্যই এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করবে, যেটা এতক্ষণ আমরা দেখে আসছি। এবং এই কন্ডাক্টরটার ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য অবজারভার, তাই না, আমার দিকে আসতেছে, তার মানে এ কোন দিকে ফোর্স ফিল করবে, আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করবে, তাই না। এটা হচ্ছে তার মানে এই কন্ডাক্টরটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করতেছে, লেফট হ্যান্ড রুল অনুযায়ী এই কন্ডাক্টরটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করছে লেফট হ্যান্ড রুল অনুযায়ী। মজার ব্যাপার হচ্ছে এটাই কিন্তু আমাদের দরকার ছিল। তোমরা খেয়াল করো, ওটাকে বেজ রেখে মনে করে একটা কোনো কিছুতে তুমি কি একটা সাপোর্টের উপর এরকম দুটো কন্ডাক্টর রেখে এটাকে যদি ঘোরাতে চাও, তাহলে কিন্তু একটা, এই যে আমার হাতের দিকে যদি দেখাও, একটা যদি আমি আমার একটা বা একটা চাকা মনে করো, একটা চাকাকে যদি তুমি দুই হাতে ধরে ঘোরাচ্ছ, তাহলে কি তোমার ডান হাতটা যদি নিচের দিকে যায়, বা হাতটা কিন্তু উপরের দিকে দিতে হবে, তাই না, এভাবে ঘোরাতে হবে, অথবা এভাবে ঘোরাতে হবে, তাই না। তো তার মানে কি একটা কন্ডাক্টর নিচের দিকে যাচ্ছে, তার ফোর্সটা সে নিচে যেতে যাচ্ছে, তার সাথে যে কন্ডাক্টরটা সে উপরে দিতে যাচ্ছে, তার মানে কিন্তু রোটেশনটা আসবে, অর্থাৎ দুটো ফোর্স কিন্তু একইভাবে কাজ করবে, একটা আর একটাকে অপোজ করবে না। তো এটাই কিন্তু আমাদের দরকার, এবং এটাই আমরা পাই অ্যাকচুয়ালি, যে এটা তখন আসলেই ঘুরতে পারবে, কারণ এ এই দিকে মুভ করতে যাবে, এ এই দিকে মুভ করতে, এভাবে মুভ করতে থাকবে, রোটেশনটা ভেলোসিটি পাবে। এটা হচ্ছে একটা কন্ডাক্টর দিয়ে, সরি দুটো কন্ডাক্টর বা একটা কয়েল দিয়ে বুঝালাম। এখন মনে করো আমার অনেক কয়েল আছে, সেগুলো এভাবে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে, আমরা জানি স্লট করে সুন্দর করে সাজানো থাকে, এবং এইগুলো মনে করো এই যে ক্রস, এইগুলোতে কারেন্টটা ক্রস, এবং কিছু ক্রস মানে কি কিছু ডটও থাকবে, এই চারটে ডট, ঠিক আছে। তো ক্রস যেগুলো সে কি করবে, এই যে তাদের কোন ফোর্স পাবে, সে এই বরাবর ফোর্স পাচ্ছে, আর ডট যারা তারা এই উপরের ফোর্স পাচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, তার মানে কি দেখো এটাও চাকার মতো যদি বলি, এটা
বা গাড়ির স্টিয়ারিং এর মতো যদি ধরো, এটা এরকম ঘুরতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এটা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, এটা বোঝাতে চাচ্ছি যে যত কন্ডাক্টর আছে, সে বাঁ দিকে থাকুক ডান দিকে থাকুক, তারা যে ফোর্সটা ফিল করে, সব ফোর্স কিন্তু যোগ হয়, মানে তারা একত্রে কাজ করে, যে একটা আরেকটাকে অপোজ করে এরকম কিছু না। সবাই এমন ভাবে ফোর্স গুলো তৈরি হয়, সেগুলো একত্রে এটা রোটেশন দিতে পারে আমাদের, ঠিক আছে? এটা বোঝাতে চাচ্ছি এখান থেকে। তা আমরা এটা কিন্তু জেনারেটরের ক্ষেত্রে খেয়াল করছি, জেনারেটর একটা কন্ডাক্টর যে ভোল্টেজ তৈরি করে, আমি যখন দুটো কন্ডাক্টর মিলে একটা কয়েল তৈরি করি, ওই ভোল্টেজ দুটো যোগ হয়ে যায়, এবং এই যে মাল্টিপল কয়েল যখন তৈরি করি, প্রত্যেকটা ভোল্টেজ আমরা সিরিজে কানেক্ট করে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ যোগ করতে পারি। আর এখানে আমরা ভোল্টেজ যোগ করছি না, এটা হচ্ছে ফোর্স যোগ করছি, অর্থাৎ ফোর্স গুলো সিমুলটেনিয়াসলি একই দিকে কাজ করে, মানে একইভাবে কাজ করে। তো ফাইনালি যেটা, এটা আমরা টর্কের ইকুয়েশন তাহলে এটা লিখছি, এটা এই ফিগারের সাথে সম্পর্কিত না, টর্কের একটা আমরা ফাইনাল ইকুয়েশন বের করতে চাচ্ছিলাম। তো টর্ক দেখো কিসের, আমরা টর্কের ফাইনাল ইকুয়েশন যদি রাখি, তাহলে টর্কের ইকুয়েশনে কি থাকবে, আমরা দেখছি ফোর্স সমান হচ্ছে BLI। আমি যদি টর্ক সমান তাহলে লিখি, তাহলে কি লিখবো, BLI ইন্টু R। BLI আমার ইন্টু R, আমার দাও তো, আবার কি হ্যাং হয়ে গেল কেন, খুব ঝামেলা করতেছে। BLI ইন্টু R, তাই না? এখন খেয়াল করো, এই যে বি যেটা, এটা কি, এটা আসলে কি ফ্লাক্স পার ইউনিট এরিয়া। তো একটা জেনারেটর যখন তৈরি হয়, একটা এটা তৈরি করা জেনারেটর, তার তো এরিয়া তো চেঞ্জ করা যায় না, এরিয়া একটা কনস্ট্যান্ট বিষয়, তাই না? তারপর তার লেন্থ যদি বলি, লেন্থ কি একটা কনস্ট্যান্ট, তাই না? তারপরে তার মানে কি, ফোর্সটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে, মূলত এই ফ্লাক্স এবং এই কারেন্টের উপর, তাই না? আর বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট। একইভাবে দেখো, এখানে আরেকটা টার্ম আসতেছে আর, আরটাও তো কনস্ট্যান্ট। একটা আর্মেচার, তার আর কি বারবার চেঞ্জ হবে? আরটাও তো কনস্ট্যান্ট। তার মানে কি হলো, একটা তৈরি করা মোটরের একটা, তোমাকে যদি যে মোটরটা, আমি কোনো একটা মোটর দিলাম বা ল্যাবে একটা মোটর দেখলাম, তার কিন্তু এরিয়া আনচেঞ্জেবল, ওটা আমরা চেঞ্জ করব না। তার ওই যে আর এর ভ্যালুটা আনচেঞ্জেবল, বা এল এর ভ্যালুটা, এগুলো চেঞ্জ করি না আমরা। তার মানে কি, তার মানে তার যদি আমরা টর্কের সাথে রিয়েল একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, টর্ক সমান, দেখো সব যেগুলো আনচেঞ্জেবল, যেগুলো চেঞ্জ না, যেগুলো কনস্ট্যান্ট, দেখো আমি সেগুলোকে কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। কে মানে হচ্ছে অল আইটেমস দ্যাট আর কনস্ট্যান্ট, অর্থাৎ তার এরিয়া, লেন্থ, ওই আর এর ভ্যালু সব কনস্ট্যান্ট, এগুলোকে আমি বলছি কে। তাহলে ওই বি থেকে আসতেছে ফাই, ওই যে যেহেতু ফাই সমান বি সমান ফাই বাই এ, বি থেকে আসতেছে ফাই, আর ওই আইটা আছে। তার মানে টর্কের ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, টি সমান কে ফাই আই। কেটা কনস্ট্যান্ট, ফাইটা হচ্ছে ফ্লাক্স, অর্থাৎ ওই ফিল্ড যে ফ্লাক্সটা তৈরি করছে, আইটা হচ্ছে কারেন্ট, যে কারেন্টটা ওই আমাদের কন্ডাক্টরের মধ্য দিয়ে ফলো হবে। টি সমান কে ফাই আই, এটা পপুলার একটা ইকুয়েশন, টি সমান কে ফাই আই। তোমাদের খেয়াল আছে আমরা জেনারেটরের ক্ষেত্রে কি পেয়েছিলাম, কেউ বলতে পারবা? জেনারেটরের ক্ষেত্রে টর্ক পাই না, জেনারেটরের ক্ষেত্রে পাই আমরা ভোল্টেজ, তাই না? সেই ই সমান ছিল কি কে ফাই এস, ঠিক কিনা? কে ফাই এস, কে হচ্ছে ছিল সব কনস্ট্যান্ট, ফাই হচ্ছে ফ্লাক্স, এখানেও দেখো ফাই আছে, ওখানে ছিল এস, কারণ ওখানে আমরা স্পিড দিতাম আমরা, এই জন্য এস। আর আমরা এখানে স্পিড পাই, ওটা বাঁ দিকে সরে আছে, ওই টর্ক যেটা, ঠিক আছে? টর্ক আর স্পিড এক না, কিন্তু একই জিনিস, মানে একই ধরনের বিষয়। আর এদিকে চলে আসছে আই, মিল আছে। ওদিকে আছে ই সমান কে ফাই এস, এখানে টি সমান কে ফাই আই, এবং এই ইকুয়েশনটা আমাদের পরবর্তীতে লাগবে, এই জন্য একটু সাম করে এটা লিখে দিলাম আর কি। তো মোটর থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে ওখানে ওই আগে স্লাইডে স্যার, এখানে স্যার এই যে 1 2 3 4 দেওয়া আছে স্যার, এইটা 1 2 3 4 যে দেওয়া স্যার। জি স্যার। হ্যাঁ,
স্যার এই 1 2 3 4 2 এর যে ফোর্সটা আর 4 এর যে ফোর্সটা স্যার একটা আরেকটাকে নালিফাই করে দেয় না স্যার? এটা জি স্যার, দুইটা একই দিকে একই দূরত্বে মানে অপোজিট দিকে দিচ্ছে। না, যে এটা তো আসলে এই দিকে মুভ করতে চাবে, বুঝছো, এদিকে ওটা ওভাবে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু আসলে অ্যাঙ্গেলের কারণে এটা আঁকাইছে এভাবে, কিন্তু অ্যাঙ্গেলের কারণে এটা আসলে আসলে এটা আইনত এই বরাবর হইলে ঠিক হতো, তাইলে তোমার কথাটা ক্লিয়ার হতো, তাই না? তো এটা আসলে এইভাবে রোড অপোজিট করে না, মানে অপোজিট হয় না। অপোজিট হবে কি, যদি অপোজিট করতে গেলে এই কন্ডাক্টরটাকে টেনে ধরতে হবে। এটা যদি এই কন্ডাক্ট এরা তো এই একটা কন্ডাক্টর, কারেন্ট কি একটা কন্ডাক্টর না তো, এই যে দেখুন এই কন্ডাক্টরের যে কারেন্টটা, কিন্তু এই কারেন্টটাই এর মধ্য দিয়ে হলো, এর মধ্য দিয়ে বের হচ্ছে কারেন্ট, না এটা ক্লোজ পাথ না। তো এটা কানেক্টেড, দেখো। তো একে যদি ঠেকাতে হয় তাহলে একে আপার ওয়ার্ড দিকে, তাইলে নালিফাই হবে। এটা জি সেম স্যার, অ্যাক্সিস, বুঝতে পারছি স্যার। বুঝছো, এই অ্যাক্সিসের সাথে এর সম্পর্ক নেই। এটা যদি আপওয়ার্ড হতো, এটা আপওয়ার্ড, তখন এই দুটো টেনে ধরতেছে, তখন একটা নড়তে পারতেছে না, এরকম হতো। ঠিক আছে, হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ তোমাদের বইয়ে দেখলাম এটা এভাবে দেওয়া আছে। তুমি কি বলছো এখানে এখানে ও না না, দেখো এটা কিন্তু ওই যে জেনারেটরের ক্ষেত্রে যেটা, ওটা ওইভাবে চিন্তা করো না। জেনারেটরে ভোল্টেজ তৈরি হয়, সে কারণে এখানে দেখা গেল এইদিকে ক্রস থাকলে এদিকে ডট থাকে। আর এখানে কি হচ্ছে, আমরা কারেন্টটা দিচ্ছি, কারেন্টের ডিরেকশনটা আমাদের কাছে, ঠিক আছে? তো এটা এরকম হলেও হতে পারে, এটা সমস্যা নেই। যে আমার এই কন্ডাক্টরটা দিয়ে আসতেছে আমার দিকে, তার মানে নিচেরটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে আসতেছে মানে যাচ্ছে। কারেন্টটা তো এখানে ইনপুট, ওখানে কারেন্টটা আউটপুট, যার কারণে কারেন্টটা ওই যে নর্থ পোলের দিকে একরকম থাকে, সাউথ পোলের দিকে একরকম থাকে। এখানে কারেন্টটা তো ইনপুট, এখানে ভিন্ন। তুমি এখানে যে ডট ক্রস দিতে হবে তার মানে নেই, এখানে তো ক্রস তৈরি হচ্ছে না, এটা তো দিচ্ছি আমরা, এটা তাও ইনপুট। চার নম্বর সাউথ পোল, ঘুরাও তাহলে, এটা এখানে চলে যাবে। না, ক্রস থেকে ডট চেঞ্জ হবে না। আচ্ছা দাঁড়াও দেখেনি, তুমি যেটা বলতেছো, হ্যাঁ, যদি এই ফিগারটা আসলে কনফিউজিং, তোমার কথা ঠিক আছে। তো এটা যদি তোমাদের এরকম করে দিত, তোমাদের আর কোশ্চেন থাকতো না। আমি পড়ার সময় দেখছি, এটা যদি এখান থেকে এখানে আসে, তাহলে আসলে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না, কারণ কারেন্ট এর সাথে রিলেটেড, ঠিক আছে? তখন এটা জাস্ট এটার মতো কাজ করবে। এটা আসলে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। দাঁড়া আমি একটু দেখে নিই। তুমি বলতে যাচ্ছ এটা যদি এখানে চলে আসে, তখন আসলে এই যে আমাদের যে আমরা যে ডিসিটা যেটা করি, আমি বুঝছি যেটা, ওই কমিউটেটর থেকে যখন আমরা কারেন্টটা নিই, তখন আমরা কি করি, ওই কারেন্টটা কমিউটেটর থেকে নেওয়ার কারণে চেঞ্জ হয়ে যায়। সেই অ্যাক্সিসটা হয়তো এখানে রাখছে, যে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো, এখান থেকে। এই কারণে এরা একটু বাঁকা করে আঁকা হয়েছে হয়তো, যে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন আসলে এই কাপড়টা এই কাপড়ের মতো কাজ করবে। তুমি ঠিকই বলছো, এখানে চেঞ্জ হতে বাধ্য, তা নাহলে তো এটা ডাউনওয়ার্ড ডিরেকশন হবে না। আর এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে না হলে তো আমাদের এইটা ঘুরবে না। এটাকে যদি আমরা একটা চাকার সাথে তুলনা করি, চাকাটা ঘুরতে গেলে অবশ্যই এটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তো কমিউটেটর ইউজ করা হয়, যার কারণে এটা হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি জানো কমিউটেটর ইউজ করে আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। স্যার এই যে এই কয়েলগুলো পেয়ার হিসাবে কাজ করতেছে। কয়েল তো তাই, দেখো এই দিকেরটা যদি দেখি, যে একটা কয়েল একটা ডিরেকশন যদি এদিকে থাকে আর একটা এদিকে থাকে, এভাবে কাজ করে সবসময়। একটা কয়েলের একটা যদি নর্থ পোলে থাকে আর একটা সাউথ পোলে থাকতে হয় না, আমরা এভাবে পড়ছি না, দুটো তো ভিন্ন দিকে থাকতে হয়, তাই না?
তা নাহলে তো ভোল্টেজ যোগ হয় না। ইভেন এটাও দেখো, একটা কয়েলের যদি দুটোই যদি আমরা একই পোলের দিকে রাখি, তাহলে তো দুটোই ফোর্স একই দিকে ফিল করবে, তখন তো কয়েল ঘুরতে যাবে না। জি ওই স্যার। আমরা যখন উইন্ডিং ডিজাইন করছি তখন খেয়াল করছো একটা নর্থ পোলে রাখলে একটা কতগুলো স্লট ফাঁকা দিয়ে আমরা সাউথ পোলে রাখছি, খেয়াল আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, স্যার লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল সবসময় কি সেম ডিরেকশন ইন্ডিকেট করবে? ওই যে তিনটে ফ্যাক্টর তোমার হচ্ছে অলওয়েজ লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল যাই হোক না কেন, লেফট হ্যান্ড রুল এর ওই যে বা রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমাদের থাম সবসময় ডিরেকশন অফ ভোল্ট মোশন ইন্ডিকেট করে, ইন্ডেক্স ফিঙ্গার সবসময় ডিরেকশন অফ ফ্লাক্স ইন্ডিকেট করে, মিডল ফিঙ্গার ডিরেকশন অফ কারেন্ট ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা তাহলে স্যার সবসময় একই। ডিরেকশনটা উল্টা হয়ে যাওয়ার কথা না লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুলে? তো এই কারণে তো দুটো দুটো দেখো, এই যে আমি হাত যদি ধরি, এটা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন, খেয়াল করো আমার হাত দেখো, এটা হচ্ছে যদি ফ্লাক্সের ডিরেকশন, এটা ইসের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন তো উল্টো। দেখো এই দুই আঙ্গুল মিডল ফিঙ্গার দুটো মুখোমুখি আছে, তাহলে একটার ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এই হলে আরেকটা এই দিকে হয়। এই কারণে তো দুটো হাত ইউজ করতে বলছে, উল্টা হয় বলে না, তোমাকে একটাতে লেফট হ্যান্ড রুল ইউজ করতে বলছে আর একটা রাইট হ্যান্ড রুল ইউজ করতে বলছে, তা নাহলে তো সবই তোমার হচ্ছে একই হ্যান্ড হতো। ঠিক আছে, একটু উল্টা আছে আর কি। তো একই হ্যান্ড ইউজ করেও করা যাবে না তা না, কিন্তু করা যায়। কিন্তু হইলে কি ওই মোটরের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল আঙ্গুলের নাম পাল্টাতে হবে, যেটা এটাকে ফ্লাক্স বলতেছে সেটাকে আরেকটা বলতে হবে, এটা এটা বলতে হবে, তার জন্য ঝামেলা। এই জন্য ওইটা কনস্ট্যান্ট রাখছে, শুধুমাত্র হাত চেঞ্জ করছে, তাইলে আমাদের ওই যে আঙ্গুলের ডিরেকশন সব একই রাখছে, যাতে করে আর আমাদের কনফিউশন কম হয় আর কি আমাদের। তো দেখি আমি আচ্ছা, আমি যে বোর্ড তোমাদের বি নেবো, তা এটা তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা আমি এটাকে এন্ড করবো কেন? এইবার মনে হবে, দেখি তো। তোমরা একটু 1 মিনিট, তোমাদের যদি সময় শেষ 1 মিনিট, তোমার 2 মিনিট রেস্ট নাও, আমি একটু সেট করতে লাগি যে আমার এখানে সমস্যা হচ্ছে। তোমাদের এখন আমি স্পট টেস্ট নিব। কাহিনী কি দেখি তো। আমার পিসির জুম সামা হ্যাং হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখি, রিমোট কন্ট্রোল স্টপ করব, স্টপ শেয়ার। আচ্ছা তোমরা থাকো, তো আমি একটু রিস্টার্ট দিয়ে দেখি তো। স্যার
স্পোর্ট টেস্ট আদৌ হবে? হ্যালো। স্যার হ্যাঁ, স্যার সমস্যা হলো না স্যার, আজ থাক স্যার, নেক্সট ক্লাসে স্যার। হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এখন ক্লিয়ার। তোমরা কি রেডি? একজন মানে আসছে আরো, হ্যাঁ, কেউ মিস যায় না। আমি যাওয়ার সময় 107 জন দেখছিলাম, এখন 8 জন। তোমরা কি রেডি? আমি তোমাদের বলি, তোমাদের হচ্ছে স্পট টেস্ট, তো এটা একটা ট্রু ফলস বা এই টাইপের কোনো টাইপ করা লাগবে না, শুধু ক্লিক করতে হবে তোমাদের। হ্যাঁ, তো 5টা কোশ্চেন মাত্র। স্যার আজকে কেউ স্যার মানে এক্সাম মিস করে স্যার, তাহলে কি হ্যাঁ, হবে? প্রীতম কি বলো? স্যার আজকে যদি কেউ স্যার পরীক্ষা মিস করে স্যার, আমি এটা একটা এক্সট্রা মানে একটা এক্সট্রা নিব, মানে বেস্ট 5 বেস্ট 4 কাউন্ট করব, সমস্যা নেই। স্যার এটা কি ব্যাকআপ পুরো সিটির নাম্বার হবে স্যার? হ্যাঁ স্যার মানে এটা কি পুরো সিটির নাম্বার হবে স্যার, 20 মার্কস পুরোটাই? দেখে আমাদের আজকে মিটিং আছে, তোমাদের সিস্টেম কি রাখে তার উপর ডিপেন্ড করতেছে, নিয়ে তো রাখি। জি স্যার, জি স্যার। আর এই দেখো, আর 3-4 জন জমা দেন। 102 আর একজন বাকি কে সে? 7 মিনিট হয়ে 103, আমি এন্ড করে দিছি। আচ্ছা, 103 জন দিল কেমনে? ও একজন বাইরে হয়ে গেছিল। আচ্ছা, আর সাবমিট করার আগে যদি কারেন্ট চলে যায় তখন স্যার ও একজন ফোনে আমাকে ফোনে রেজাল্ট দিছে। তোমাদের স্যার কারেন্টের সমস্যা হয়েছে, আমার চলে গেছিল, আবার হুট করে আসছে বলে দিতে পারলাম, দিতে পারতাম। আচ্ছা, ওই আমাদের একজন চলে, সমস্যা নেই। তোমাদের হচ্ছে আমি মনে করো যদি 20 মার্কে কনভার্ট করতে হয়, দেখা গেল আমি তোমাদের একটু বলি ক্লাস শেষ। হ্যাঁ, সেটা হলো আমাদের আজকে একাডেমিক কাউন্সিলের মিটিং আছে। তো তোমাদের পরবর্তীতে কি করণীয় আসলে এটা, বা ক্লাস টেস্ট গুলো বা এসে কি করবা, এখন পর্যন্ত যে নিয়ম আছে তাতে যে একটা কোর্সে 20 মার্ক অর্থাৎ 60 মার্ক তো অ্যাটেন্ড, আমাদের 60 কত যোগ হয়, 60 না ক্লাস টেস্ট থেকে, তার 20 মার্ক আমরা অনলাইনে নিতে পারবো, এটা পাশে আছে।
স্যার এই ক্ষেত্রে স্যার মানে স্পট টেস্টে স্যার অনেক প্রবলেম হয় স্যার, কারেন্ট টাইম যদি চলে যায় স্যার, এই ক্ষেত্রে স্যার আরেকটা অল্টারনেটিভ স্যার অ্যাসাইনমেন্ট হতে পারে স্যার। আচ্ছা, আমি তোমাদের সর্বোচ্চ যেটা হয় আমি নিব, জি স্যার, এটা মানে জাস্ট স্যার তোমাদের পড়ানোর জন্য আমি নিচ্ছি, এটারও ইফেক্ট থাকবে কিন্তু স্যার মানে আমাদের স্যার কোনো সমস্যা নাই স্যার পরীক্ষায় দেয়, কিন্তু স্যার মানে এটার জন্য স্যার মানে ধরেন কারেন্ট টাইম চলে গেল, এই জন্য স্যার যদি কেউ স্যার হ্যাঁ, এর মানে জন্য নাম্বারে আমি স্যার। একটা ফ্লেক্সিবিলিটি রাখতে জি চাচ্ছি স্যার, যে জি স্যার। আমি সাপোজ আমাকে একটু বলতে দাও যে আমরা যদি এরকম 5টা পরীক্ষা নিই, 5টা পরীক্ষা দেখা গেল বেস্ট 4 কাউন্ট করলাম, হ্যাঁ, বা যদি প্রতিদিনই এরকম থাকবে, আগামী সপ্তাহে নিব এরকম, বা যতগুলো ক্লাস আছে নিয়ে তার মধ্যে মানে 5টা করে নিলে তো তোমার 4টে বেস্ট 4 কাউন্ট করলেই হচ্ছে, তো 6টা ক্লাস নিয়ে বেস্ট 4 কাউন্ট করলাম, তাতেও তো তোমাদের যদি কোনোদিন বাই চান্স কারো কারেন্ট চলে যায় বা কোনো অ্যাটেন্ড না থাকতে পারে সেটা কাভার দেওয়া যাবে আর কি, যাবে না স্যার এটা তোমাদের। কেন বলতেছি স্যার, আজকে স্যার আমাদের একজন মানে ফ্রেন্ডের স্যার বাবা মরে গেছে স্যার, হ্যাঁ তো হ্যাঁ, ও ও স্যার সমস্যা নেই, ও এটা না দিক, বাসায় পরেরটা ঢুকতে দিল, পারে না। পরের গুলো দিল তো বেস্ট 4 কাউন্ট করলে তো 20 হয়ে যাচ্ছে, জি বুঝছো? স্যার, জি স্যার। আবার ওই স্যার যদি তোমাদের সিরাজুল স্যার যদি 10 মার্কের নিয়ে নেয়, তাহলে বর্তমান নিয়মে তো আমি 10-এর বেশি নিতে পারবো না, জি কারণ স্যার, নিয়মে সিরিয়াস স্যার, অলরেডি স্যার অ্যাসাইনমেন্ট প্রত্যেক ক্লাসে দেয় স্যার, মানে উনি এগুলোর উপর মেবি মার্কিং করবে স্যার প্রত্যেক মার্কিং ক্লাসে। করবে, তার মানে আমি তো 10-এর বেশি নিতে পারবো না, ঠিক আছে, যদি নিয়ম না পাল্টায়। তো সমস্যা নাই, ফ্লেক্সিবিলিটি থাকবে, স্যার কারণ আরেকটা তোমাদের। কথা হচ্ছে স্যার যে হ্যাঁ, মানে এমনি কি স্যার মানে এক্সাম নিয়ে কি স্যার কোনো কথা হয়েছে স্যার, মানে আমাদের কিরকম হতে মানে এক্সাম কে ওটাই স্যার তো যদি বললাম, আজকে আমাদের মিটিং আচ্ছা আছে, আজকে আচ্ছা স্যার। আর কালকে, আজকে শেষ হবে না, অনেক বড় মিটিং, জি স্যার, জি তো স্যার। কালকে পরে আগামী সপ্তাহে একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবা যে কি হতে যাচ্ছে আসলে, কারণ জি তোমাদের স্যার, সেমিস্টার তো প্রায় অনেক স্যার দেখা গেল যারা প্রথম দিকে 2টো করে ক্লাস নিতেন তাদের তো শেষের দিকেই প্রায়। জি স্যার, সব কোর্সই মোটামুটি শেষের দিকে চলে আসছে আমি স্যার। হচ্ছে প্রথম দিকে একটা নিচ্ছি, তো এই জন্য একটু এদিকে এখন একটু বাকি আছে আমার, তাও তোমার প্রায় বলতে গেলে 3 সেটের মতো পড়ানো হয়ে গেছে যদি সেট হিসেবে বলি। স্যার বাট এখানে এক্সাম নিলে স্যার অনেক সমস্যায় পড়বো স্যার, মানে কারণ স্যার অনলাইনে স্যার আসলে প্রথমবার তোমাদের তো কি করলে ভালো হয় আমাকে একটু বলো তো। স্যার আমাদের স্যার মনে হচ্ছে যদি মানে ফার্স্ট অফ অল হচ্ছে এরকম কোনো স্যার ডিসিশন না আমার উচিত হবে না হ্যাঁ, বলে একটু মনে আরেকটু জোরে বলবা বা মাইক্রোফোন কাছে নে। জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি দেখা যাচ্ছে স্যার এক্সাম না নিয়ে স্যার মানে গিয়া করতেছে, মানে অন্য কোর্স শুরু করে দিচ্ছে যে পরে দিয়ে এক্সাম নিবে, এরকম কোনো কথা উঠতেছে স্যার। স্যার এটা হচ্ছে ঠিক হবে না স্যার, কারণ পরে দিয়ে গেলেও কিন্তু ঠিক আমাদের স্যার এটা পড়ে আবার এক্সাম দেওয়া লাগবে। আবার এদিকে স্যার যদি আমরা অনলাইনে এক্সাম দিই সেটাও কিন্তু আমাদের একক্ষেত্রে প্রবলেম স্যার, কারণ আমরা আগের পড়াটা সবকিছু ভুলে গেছি, আমাদের স্যার মানে টাইম লাগবে অনেক স্যার। এই ক্ষেত্রে স্যার মানে এমন কোনো ডিসিশন না হোক যে স্যার মানে আমরাও খাপ খাওয়াতে পারি, আমাদের যাতে ক্ষতি না হয়। রেজাল্টেরও একটা ব্যাপার আছে স্যার, হঠাৎ করে স্যার সবার রেজাল্ট যদি ডাউন হয়ে যায় ওই স্যার তো, তা আমাদের। তুমি কি চাও বলো, আর অন্য সব বাদ দাও, আমার কোর্সে তোমরা কি চাও তাই বলো, যে স্যার আমি আমরা তোমাদের তো চাচ্ছি কিছু স্যার নিই নাই মানে তাই না, জি স্যার মানে হচ্ছে তো যে স্যার আমাকে তো 30 মার্কের অ্যাসেসমেন্ট করতে হবে। জি স্যার মার্কিংটা স্যার কম, মানে আমাদের যে স্যার মার্কিংটা কমায় দেখ স্যার, মানে ধরুন আগে আমাদের যেখানে 200 মার্কের স্যার এক্সাম হতো পুরোটার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে স্যার মানে মার্কিংটা কমায় এনে অন্যভাবে স্যার ইভ্যালুয়েট করো জিনিসগুলা। মানে কিভাবে? কিছু স্যার কিছু মার্কস আমরা ধরুন পরীক্ষায় এই যে ধরুন স্যার অ্যাসাইনমেন্টে দিলাম আচ্ছা, ধরেন। অ্যাসাইনমেন্ট দিব হ্যাঁ তাই তো। জি স্যার, মানে ওই যে আচ্ছা, আমাদের স্যার লিখিত এক্সামটা ধরুন আমরা যদি অনলাইনে দিচ্ছি সেটাতে স্যার মানে মার্কসটা কম থাকে স্যার, মানে অন্য ক্ষেত্রে স্যার আমাদের মার্কস নিতে কোনো সমস্যা নেই, কারণ আমরা বুঝছি, সেটা। রিয়েল টাইমে পরীক্ষা হলে জি সেগুলো একটু স্যার, মার্ক কম জি রেখে। স্যার মার্কস কম রাখেন, যে যতটুকু আচ্ছা মার্কস আচ্ছা, কম রাখা যায় স্যার এটা আমাদের জন্য সুবিধা হয় স্যার। আর যদি মানে অ্যাসাইনমেন্ট বলেন স্যার, এই ধরনের স্পট টেস্ট বলেন, এই ক্ষেত্রে স্যার মোটামুটি আমরা মানে পারা যাচ্ছে, কারণ স্যার এখন যেগুলো আপনি পড়াচ্ছেন এগুলো স্যার আমরা ঘরে পড়তে পারতেছি, কারণ স্যার আগে যেগুলো পড়াইছেন স্যার যেগুলো আমরা মানে ছিলাম কুয়েটে, এখন ওগুলো স্যার আবার ইয়া করতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে স্যার। আমরা খাতা খাতা যেগুলো যেগুলো পড়ছেন সব আচ্ছা রেখে দেখি, আসছি। আমি স্পট টেস্ট প্রতি সপ্তাহে নিব, এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে, জি স্যার, যাতে জি তোমরা স্যার। একটু পড়ার মধ্যে থাকো, এরকমই দিব যাতে তোমাদের একটু সুবিধা হয়। আর হচ্ছে ফাইনালি এটার কত মার্ক আমি ফাইনাল এক্সামে কাউন্ট সেটা পরে বিবেচ্য হবে, আর সেটা বিবেচ্য হবে হচ্ছে এই আমাদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা নেক্সট সপ্তাহে, তার মানে নেক্সট সপ্তাহে তোমাদের স্পট টেস্ট হবে, আজকে যা পড়াইছি তার উপর এটা ফাইনাল, আর পরবর্তীতে আমাদের কি করণীয়, অ্যাসাইনমেন্ট দিব বা কি দিব সেটা হচ্ছে পরবর্তীতে আমরা ঠিক করে নিব, ঠিক আছে। আচ্ছা অ্যান্সার গুলো একটু ওই অ্যান্সার গুলা যদি বলি, এই অ্যান্সার গুলো যদি জানতে চাও সাথে সাথে রেজাল্ট দেওয়া যাবে, তাইলে তোমাদের এই যে 16% স্টুডেন্ট, প্রথমটা দেখো,
দা ব্রাশ এসে যেটা ওটা 16% লিখছে ট্রু, আসলে ওটা বাকি 84% লিখছে ফলস, ওটা ফলসই হবে কারণ ওটা মিনিমাম ফ্লাক্সে রাখতে হয়। ঠিক আছে, এইবার দ্বিতীয়টা আসো, ইন্টারপোল ইউজ করে ভোল্টেজ ড্রপ মিনিমাইজ করা যায়, এলিমিনেট করা যায় কিনা। ইন্টারপোল ইউজ করি হচ্ছে আমরা আর্মেচার রিয়াকশন এলিমিনেট করতে আর হচ্ছে সেলফ ইএমএফ এলিমিনেট করতে। আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ এলিমিনেট করা যায় না, রেজিস্ট্যান্স ড্রপ আসলে কখনো এলিমিনেট করা যায় না, এটা রেজিস্ট্যান্সের ড্রপ হবেই। তো এটা মনে হয় তোমাদের একটু কনফিউশন হয়েছে, এখানে ট্রাম্পের মতো অবস্থা হয়েছে, ট্রু দিছে 52% আর ফলস দিছে হচ্ছে 48%, তা আসলে হবে ফলস। জি স্যার। তো ইন্টারপোলস আর এক্সাইটেড উইথ ড্যাশ, এটা 92% দিছে হচ্ছে লোড কারেন্ট, লোড কারেন্টই হবে, ফিল্ড কারেন্টের সাথে সম্পর্ক নেই। 8% ফিল্ড কারেন্ট দিছে আর একজন দিছে সেপারেট সাপ্লাই। সেপারেট সাপ্লাই দিলে আমরা আর্মেচার রিঅ্যাকশন কন্ট্রোল করতে পারবো না, কারণ ওটা তো আর্মেচার রিঅ্যাকশন তো লোড বাড়ার সাথে সাথে বাড়ে, কমার সাথে সাথে কমে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি, এটা ওই যে প্যারালাল কানেকশনে হচ্ছে তোমাদের কি হতে হবে, আসলে ভোল্টেজ রেটিং সেম হতে হবে, সেম কারেন্ট রেটিং হতে হয় না। আজকের ক্লাসেই তোমাদের পড়াইছি, তোমাদের হয়তো খেয়াল হয়নি। 3% দিছো সেম কারেন্ট রেটিং, সেম কারেন্ট রেটিং হওয়া লাগে না, আজকে তো তোমাদের দেখালাম যে ভিন্ন রেটিং এর পড়ানো যায়, মানে লাগানো যায় প্যারালালে। ওমিক রেটিংও না, অল রেটিংও না, হবে হচ্ছে সেম ভোল্টেজ রেটিং। লাস্টেরটা অ্যাকশন যেটা 99% ঠিক লিখছো আর 99% ঠিক লিখছো, প্রথমটা হবে যে আসলে যেটা টার্মিনাল ভোল্টেজ কম সেটাই তো লোড পাওয়ার টেকিং করতে চায় আর কি। যেহেতু ইনকাম বলছি, ইনকামিং জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ টু হাই যদি হয়, তার মানে কি তার অপোজিটটা তখন লোডের দিকে লোড হয়ে যাবে, অর্থাৎ এক্সিস্টিং যেটা। তার 99% ঠিক লিখছো, দুইজন ভুল লিখছো। তো মোটামুটি সমস্যা নেই, তোমরা পরবর্তী গুলো দাও, এটা জাস্ট তোমাদের পড়ার দিকে মনোযোগ আনবে আর কি। জি স্যার, মানে স্পট টেস্ট নিলে স্যার ভালোই স্যার, মানে এটা হ্যাঁ। আমাদের স্যার মানে ডেইলি তোমরা যে মোটামুটি পারছো এতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। ওই টুকটাক ভুল তো হয়, এটা এমন কিছু না। সে দেখা আজকে যার ভুল হয়েছে পরদিন ঠিক করবে, তখন তার বেস্টটাই তো কাউন্ট হবে, সমস্যা নেই, বুঝছো? কিন্তু আলটিমেটলি তোমাদের একটা প্রস্তুতি তো হচ্ছে। জি স্যার, এটা ভালোই স্যার, এর পোস্টারটা স্যার প্রত্যেক ক্লাস আর এইটা গত সপ্তাহে পড়ছো, তার মানে আজকের ক্লাসটা হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হয়েছে, আজকে যখন পড়বা নেক্সটটা বুঝতে সুবিধা হবে। আমাদের ডেইলি পড়াটা হয়ে যাচ্ছে স্যার, এটার কারণে হ্যাঁ স্যার থাকুক। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাক। জি স্যার, নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ জি স্যার, নমস্কার স্যার।